আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমি কালেক্ট করেছি সুরজ নামের আমার এক ভাইয়ের কাছ থেকে। তিনি ভারতের বাসিন্দা। ঘটনায় প্রবেশ করার আগে ঘটনার ভেতরে থাকা ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হিমাচলের ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো যেন পরাবাস্তব কোনো স্বপ্নের ফ্রেম। সবুজে ঢাকা ঢালু পাহাড়, পাইন আর দেবদারু গাছের ছায়ায় মোড়া সরু পথ, আর আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা চুপচাপ কুয়াশা। দিনের আলো এখানে ধীরে ধীরে নামে, আর সন্ধ্যা যেন নিঃশব্দে সরে এসে কারো কাঁধে হাত রাখে। আর ঠিক সেই সময়টাতে যখন অন্ধকার আর নৈশব্দ মিলেমিশে এক অদ্ভুত ধরনের মৃদু ভয়ের অনুভব তৈরি করে, তখনই বাতাসে ভেসে ওঠে এক নাম, ঘোগর। এই নাম যেন কোনো মন্ত্র বা কোনো দীর্ঘশ্বাস, যেন পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা পুরনো গল্প, যার মুখ কেউ দেখে না কিন্তু যার ছায়া সবার মনে থাকে। আপনারা যদি একদিন হিমাচলের কোনো পাহাড়ি গ্রামের চায়ের দোকানে বসে থাকেন, একটা কাঠের বেঞ্চে, হাতে ধোঁয়া ওঠা কাপ, আর পাশে বসে কারো সাথে আলাপ করেন, খুব বেশি দেরি লাগবে না এই শব্দটি শুনতে। এমনভাবে উচ্চারিত হবে যেন সেটা পাড়া প্রতিবেশীর নাম, যেন প্রতিদিন দেখা হয় কিন্তু আসলে দেখা হয় না কোনোদিনই। ঘোগর, এই নামটা কারো মুখে হাসি এনে দেয়। কেউ বলে, আরে ও তো শৈশবের ভূতের গল্প, মায়েরা বলতেন ভয় দেখাতে। আবার কেউ বলে সেই শব্দটায় থমকে যায়, চোখ নামিয়ে নেয়, কণ্ঠ নরম হয়। কারণ ঘোগর নামটি শুধুমাত্র একটি ভয়ের গল্প নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। গ্রামীণ সমাজে ভয়ের ব্যবহার নতুন কিছু নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়েরা সন্তানদের আচরণ নিয়ন্ত্রণ করতে গল্প তৈরি করেছেন। বুড়ি এসে ধরে নিয়ে যাবে, কাকুর ভূত চলে আসবে, কিংবা এই পাহাড়ি অঞ্চলের মতো ঘোগর এসে টেনে নিয়ে যাবে। প্রথমে এগুলো ছিল নিছক কল্পনার খেলা, কিন্তু শিশুদের মন যে ঠিক কেমন সেটাই তো সমস্যার জায়গা। তারা যা শোনে তাই বিশ্বাস করে, তারা যা বোঝে না তা কল্পনা করে নেয়, আর বারবার সেসব বলা হলে সেই কল্পনা বসে যায় তাদের মনের গভীরে, রক্তে ও মাংসে। হিমাচলের ছোট এক গ্রাম, নিরিবিলি, গাছগাছালির চাদরে মোড়া জনপদ। এখানকার সকালের সূর্য যেন সবকিছু ছুঁয়ে ছুঁয়ে জাগিয়ে তোলে, আর রাত আসে নিঃশব্দে, যেন কেউ মেঘের আড়াল থেকে পৃথিবীর আলো নিভিয়ে দেয় ধীরে ধীরে। সেই গ্রামেই বাস করত কামাল নামের একজন সাদাসিধে পরিশ্রমী মানুষ। তার সংসার ছোট, বৃদ্ধ বাবা মা, স্ত্রী মিনা আর 5 বছরের ছেলে সুজন। সুজন ছিল প্রাণবন্ত, চোখে সবসময় কৌতূহল, মুখে প্রশ্নের ঝড়। সে একবার কিছু জিজ্ঞেস করলে তার উত্তর না পাওয়া পর্যন্ত ছাড়ত না। সে বলতো, মা, হোমা, ওই যে বন দেখা যায়, ওই বনের ভেতরে কি আছে মা? অথবা, ঘরের পেছনে সেই গাছটার পেছনে কেউ কি থাকে? এমন সব প্রশ্ন যা বড়দের অবাক করত, আবার মাঝে মাঝে চিন্তিতও করে তুলত। পাহাড়ি অঞ্চলে বাস করলেই মানুষ জানে প্রকৃতি যেমন অপূর্ব তেমনি রুক্ষ, রহস্যময়। সুজন যখন একা একা বাইরে যেতে চাইত, মা বাবা প্রথমে সাবধান করতেন, বলতেন, সাবধানে যাস, পা পিছলে গেলে কেউ দেখতেও পাবে না। কিন্তু শিশুদের কৌতূহল যতই বোঝানো হোক না কেন থামে না। সুজনের দুরন্তপনা নিয়ে তার মা বেশ চিন্তায় থাকতেন, আর তাই একদিন তাকে বলা হলো এমন এক কথা যা তার জীবনটাকে তছনছ করে দিল ধীরে ধীরে। তাকে বলা হলো, বাবা সুজন, বাইরে গেলে ঘোগর এসে ধরে নিয়ে যাবে। এই একটি বাক্য
যার মধ্যে ছিল ভয়, শাসন ও অজানা কল্পনার বীজ। প্রথমবার এই বাক্য শুনে সুজন থেমে গিয়েছিল। তার চোখ বড় হয়ে গিয়েছিল, যেন কোনো নতুন চরিত্রের মুখ দেখছে। কিছুদিন পরই সে খেলার পুতুল ফেলে জানালার কাছে গিয়ে দাঁড়াতে শুরু করে। সে ফিসফিস করে বলে, ঘোগর কি কাল এসেছিল মা? এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। সে পুতুলের ভেতর খুঁজে বেড়াতো ঘোগরকে। বলতো, মা, ও লুকিয়ে আছে খাটের নিচে, কিংবা ও কাল রাতে আমায় ডেকেছিল। মা হাসতেন, আদর করে মাথা ঘষে বলতেন, বাবা, ঘোগর তো নিছক এক কল্পনা, ভয় পাস না। কিন্তু সেই কল্পনার শেকড় মাটির নিচে কতখানি চলে গেছে তখন সে সম্পর্কে সুজনের পরিবার ছিল অজ্ঞাত। কিছুদিন পর থেকে সুজনের আচরণ বদলাতে লাগলো। সে অনেক সময় বিছানায় চুপচাপ বসে থাকত, কখনো জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকত। তার চোখে জমে থাকত ক্লান্তি। মন যেন কোথাও গিয়েও আর কাছে ফিরে আসছে না। সে মাঝে মাঝে বলতো, মা, আজ ঘোগরের গলা শুনেছি আমি। ঘোগর বলছে সে জানে আমি কোথায় থাকি। সুজন রাতে ভালো করে ঘুমাতে পারত না। মাঝরাতে জেগে উঠে কাঁপতে কাঁপতে বলতো, ও জানে, ও জানে মা। তার চোখে যে ভয় ছিল তা কোনো গল্প নয়, তা ছিল এক বিশ্বাস। একদিন দুপুরে সুজনের মা মিনা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ খেয়াল করলেন অনেকক্ষণ ধরে সুজনের কোনো সাড়া শব্দ নেই। খোঁজ নিয়ে গিয়ে দেখলেন সে খাটের নিচে লুকিয়ে কাঁপছে। মা জিজ্ঞেস করলেন, কিরে সুজন, কি হয়েছে? সে কাঁপা গলায় বলল, ঘোগর এসেছিল মা, ছায়া দেখেছি ওর। সুজনের কথা শুনে তার বাবা কামাল ভাবলেন হয়তো বয়সের সাথে এসব কল্পনা কেটে যাবে। তারা এই ব্যাপারগুলোকে তেমন একটা গুরুত্ব দিলেন না। কিন্তু এক রাতে, ঘন কুয়াশার একটি শীতল রাতে, সুজন ঘুম থেকে চিৎকার করে উঠে বসে পড়ল। তার শরীর ঘামে ভেজা, হাত পা ঠান্ডায় জমে গেছে। সে বলছিল, সে এখানে এসেছিল মা, ঘোগর আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। সে বলছে, তুই এবার যাবি মা, মা, ঘোগর আমাকে নিয়ে যাবে, বাঁচাও আমাকে মা, বাঁচাও। বাবা মা ঘরে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন, কিন্তু তার শরীর ভেজা ভেজা। মা খেয়াল করলেন সুজনের কাপড় লাল তরলে ভরে যাচ্ছে। তার জামা খুলতেই মা আঁতকে উঠলেন। সুজনের বুক, পিঠ, কাঁধ জুড়ে লম্বা আঁচড়ের দাগ, যেন কেউ শাল গাছের কাঁটার মতো নখ দিয়ে টেনে দিয়েছিল। এত নিখুঁতভাবে ছড়ানো দাগ, এত গভীর। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালা ছিল আটকানো। কোথাও কোনো চোর ঢোকার চিহ্ন নেই। তাহলে এই আঁচড়গুলো কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর কেউ দেয়নি। সেই রাত থেকে সেই গ্রামের বাতাসে ঘোগরের নামটা একটু বেশি গম্ভীর হয়ে ওঠে। লোকজন কথায় কথায় থেমে যায়। শিশুরা জানালা বন্ধ করে রাখে, আর কামালের বাড়িতে ভোর হতেই মা বাবা জানালার পর্দা টেনে দেয়। কারণ ঘোগর হয়তো তখনও সেখানে দাঁড়িয়ে ছায়ার আড়ালে জানলার বাইরে সুজনের জন্য অপেক্ষা করে আছে। কয়েকদিন পরের ঘটনা। হিমাচলের আকাশে তখনও ভোর হয়নি, কিন্তু সেই গ্রামে সূর্যের আলো আসার আগেও যেন কারো চোখে ঘুম ছিল না। কামালের বাড়ির সবাই উঠোনে বসা, আলাপের বিষয়বস্তু সেই ঘোগর। কিছুটা দূরে হুকনা টানতে টানতে চুপচাপ বসে আছে সুজনের দাদু। অনেকক্ষণ বাদে ধীরে ধীরে তিনি উঠে বললেন, আমি কাল রাতে উঠোনে উঠেছিলাম, জানো তো, একটা ছায়া দেখেছিলাম আমি। একদম সুজনের ঘরের পাশ দিয়ে চলে গেল নিঃশব্দে। ছায়াটার মাথায় দুইটা সুচালো শিং, জানি না কি সেটা। কামাল ও মিনার মুখ আতঙ্কে
হয়ে উঠল। এতদিন যেটাকে শিশুর কল্পনা বা বিভ্রম ভেবে এড়িয়ে গিয়েছিল, তা যেন এবার চোখের সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে বলে উঠল, আমি এসেছি। সেদিন ভোরেই তারা গ্রামের শিব মন্দিরে ছুটে গেলেন। পুরোহিত এলেন ঘরে। পুজো শুরু হলো। ধূপ, ধুনো, ঘণ্টা, শঙ্খ আর মন্ত্রের আওয়াজে কিছুক্ষণের জন্য যেন ঘরের ভার হালকা হয়ে এলো। সুজনের বিছানায় সুজন ঘুমিয়েছিল। মুখে কিছুটা ক্লান্তি, যেন শরীর কিছুটা প্রশান্ত। রাত পোহাতে বেশি দেরি ছিল না, আর সেই রাতেই আবার ঘুমের ভেতর ঘামে ভিজে গেল গা, গলা শুকিয়ে গেল, চোখ লাল, আর তার কাঁধে আবার আঁচড়ের দাগ। তাদের পরিবার এখন বুঝতে পারছিল এই ভয় বাইরে থেকে আসছে না, ভয় শুধু ওর ভেতরেই বাসা বাঁধেনি। এই যেন সত্যি ঘোঘর যেন বাস্তবে রূপ নিয়েছে, যাকে কোনো সাধু পুরোহিতের সিঁদুর দিয়ে থামানো যাবে না। তখন কামাল বললেন, সুজনের মা, চলো আমরা গ্রামের বাইরে যাই, সেখানে এক তান্ত্রিকের কথা শুনেছি। দুপুরে তারা গেলেন এক পুরনো গুহার মতো আশ্রমে। সেখানে বসেছিলেন এক বৃদ্ধ, প্রায় অন্ধ, চোখ দুটি প্রায় সাদা হয়ে গেছে। তবুও মনে হচ্ছিল তিনি যেন সব দেখছেন। তার সামনে বসতেই তিনি চোখ বন্ধ করে বললেন, ছেলেটার উপরে ছায়া নেমেছে, ভয় তার ভেতরে ঢুকেছে। সে নিজেই এই সত্তাকে জন্ম দিয়েছে। সে শুধু আত্মা নয়, মনস্তত্ত্বের বন্দি জীবন। মিনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন। বললেন, কি করা যায় এখন বাবা? সাধু বললেন, যে ভয় তোমরা ওর মনে ঢুকিয়েছ, সেটাই ওর জীবনকে তছনছ করেছে। এই ভয় ওর ভেতরে থেকে না তাড়াতে পারলে বাইরে যা করো সব বৃথা। মা বুঝতে পারলেন এই ভয় তার নিজেরই বানানো। সেই ছোট্ট ঘোঘর কথাটি, যেটা একদিন ছিল মজার ছলে উচ্চারণ করা, সেটাই আজ দাঁড়িয়ে আছে সন্তানের জীবন আর মৃত্যুর মাঝে। এর পরের দিনগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সুজন চুপ করে বসে থাকত, মাঝে মাঝে চোখ বড় বড় করে তাকিয়ে বলতো, আজকে ওর পায়ের নখ দেখেছি মা। তার পায়ের নখ ছিল অনেক বড়, অনেক লম্বা, আগের বার এমন ছিল না। তার চোখে ভয় জমতে থাকে, ঠোঁট কাঁপত, খেলনা নিয়ে খেলতো না। নিজের পুতুলগুলো ঘরের কোণে দাঁড় করিয়ে রেখে বলতো, শোনো, তোমরা কেউ কথা বলো না, ও কিন্তু রেগে যাবে। একদিন মা দেখলেন সে কাগজে কিছু একটা আঁকছে। এগিয়ে গিয়ে আঁচ করতে পারলেন পুরো কাগজ জুড়ে আঁকা এক বিশাল ছায়ামূর্তি। চোখে লাল আগুনের ছোপ, হাতে নখ, নখে রক্তের দাগ, নিচে লেখা, ঘোঘর আমার বন্ধু। কিন্তু আজকাল কোনো কারণ ছাড়াই সে রেগে যায়। কিছুদিন পর সুজনের আচরণ আরো বদলে গেল। বাবার বুকের ওপর চড়ে বসে সে বুকে আঁচড় দিয়ে ক্ষতবিক্ষত করত। সেদিন রাতেই সিদ্ধান্ত নেওয়া হলো সুজনকে শেকলে বাঁধতে হবে। ডাক্তার, পুরোহিত, সাধু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে হয়তো একদিন সে বেরিয়ে যাবে সেই খোকরের সঙ্গে। গায়ে গামছা বেঁধে নরমভাবে শেকল পরানো হলো। দরজা বন্ধ করে দেয়া হলো বাইরে থেকে। মা পাশে বসে কাঁদলেন, ফিস ফিস করে বললেন, তুই রাগ করিস না বাবা, আমি তোকে খুব ভালোবাসি। সুজন চুপচাপ তাকিয়ে রইল। তার মুখে অভিমান, কিন্তু চোখে বোঝার ইঙ্গিত। তবু সেই রাতটাও শান্ত থাকল না। হাত ঘুমে হঠাৎ এক চিৎকার, কাঁপা কাঁপা গলায় সে বলছিল, ও বলছে সময় হয়ে গেছে, দরজা খুলে দাও। তার গলার স্বর একেবারে শুকনো। সে বিছানায় লাফালাফি করছে। মা কান্না করতে করতে পানি ছিটিয়ে দিলেন মুখে।
কিছুক্ষণের মধ্যে সে নিঃশ্বাস হারিয়ে অচেতন হয়ে পড়ল। চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে। সকালে পাড়ার এক বৃদ্ধা এলেন, বললেন, ছেলেটার মন এখন আর ওর নিজের মধ্যে নেই। ভয় ওর মনকে দখল করেছে। ওর কল্পনাটাকে বাস্তবে রূপ দিতে কোনো শয়তানের আগমন ঘটেছে, যাকে সে ঘোগর নাম দিয়েছে। ঘোগরের সঙ্গে এ ধরনের চুক্তি হয়ে গেছে ওর। এখন ও নিজের শরীরে একা নয়। এই কথা শুনে মা বাবা কাঁপতে লাগলেন। তার মানে সুজনকে এখন ঘোগরের ঘরে একটা শিশু, যে শুধু সামান্য কল্পনা করতে পারে, আজ সেই কল্পনার জন্য তার জীবন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেদিনের পর থেকে রাতগুলো হয়ে উঠল অসহনীয়। ঘর জুড়ে কুয়াশা, বাতাসে ভারী শব্দ। কারো ছায়া যেন জানালার পাশে দাঁড়িয়ে, কিন্তু চেয়ে দেখলে কেউ নেই। মাঝে মাঝে শেকলের আওয়াজ, পায়ের হালকা টান, ছাদের পাটাতনের ওপর কারো ধীরে হাঁটার শব্দ। এক রাতে সুজন ঘুমের মধ্যেই বলে উঠল, মা, আমার পিপাসা পেয়েছে। মা পানি নিয়ে ঘরে ঢুকলেন। সুজন ঘুমিয়ে, নিঃশ্বাস স্থির। তিনি বিছানার পাশে পানি রেখে মাথায় হাত রাখলেন। তার পা বরফের মতো ঠান্ডা। শরীরের ওপর কাপড় সরাতেই দেখলেন শিকল আলগা, কিন্তু তালা ঠিকঠাক। এত ভারী কিছু হঠাৎ এভাবে আলগা হয়ে যেতে পারে না। তিনি উঠে ঘর ছাড়লেন, কিন্তু তারপরেই শোনা গেল ট্যাক ট্যাক, শেকলের টান, যেন কেউ হাঁটছে ধীরে ধীরে, দরজার দিকে এগিয়ে আসছে। তারপর শোনা গেল ফিস ফিস দুজন মানুষের গলা, হাসির আওয়াজ, রাগী স্বর, হঠাৎ থেমে যাওয়া। সব মিলিয়ে যেন ঘরের ভেতরে একটা গোপন সভা চলছে। মা ও বাবা একসাথে উঠে গেলেন। দরজার কাছে দাঁড়িয়ে তারা দেখলেন বাতাস যেন ঘরের ভেতর চলাফেরা করছে। দরজা খুলে ভেতরে ঢুকলেন। সুজন ঘুমিয়ে, জানলার পর্দা তুলছে, বাতাস চলাচল করছে, কিন্তু ঘরের ভেতর কোনো কিছু নেই। কিন্তু কিছু একটা ছিল, একটা দৃষ্টি। মায়ের মনে হলো ঘরের প্রতিটি কোণ থেকে কেউ তাদের দিকে তাকিয়ে আছে, অথচ কোথাও কিছু নেই। কিন্তু তবু সে না থেকেও আছে। সেই রাতে ঘরের জানালায় বাইরে থেকে কেউ 3 বার আঙুল ঠেকিয়ে টক 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 আওয়াজ করল, কিন্তু বাইরে কেউ ছিল না। এখন ঘোগর আর শুধুমাত্র কোনো নাম নয়, সে হয়ে উঠেছে এক ছায়াময় শরীর, যে রাতের ঘুমে হেঁটে বেড়ায়, কল্পনার বুক চিরে বাস্তবে এসে দাঁড়ায়। আর সুজন, সে এখন কেবল একটা শিশু নয়, সে এখন এক দরজা, যার উপাসে কিছু একটা অপেক্ষা করে আছে, হয়তো খবর। একের পর এক রাত কেটে যাচ্ছে নিঃশব্দে, নিঃশ্বাস চেপে। শুয়েছিল সবাই, কেউ ঘুমায়নি। মা বাবার চোখে রাত ভর জেগে থাকার ক্লান্তি, বুকের ভেতর চাপা এক কষ্ট। সেই রাতটায় তারা শুধু জানালার দিকে চেয়েছিলেন, কোনো ছায়ার নামা দেখার জন্য নয়, বরং ছায়া যাতে আর না নামে সেই আশায়। পরদিন তারা ঠিক করলেন সুজনকে আর একা রাখবেন না, সে ঘুমাবে মা বাবার চোখের সামনে। সেই রাতে মোমবাতির আলোয় সুজনের বাঁ তার কপালে স্নেহের চুমু এঁকে বসে থাকলেন তার পাশে। বাবা জানলার পাশে দাঁড়িয়ে পায়ের শব্দ শুনতে চাইলেন বাতাসের। সুজন কিছুটা চুপচাপ ছিল, কিছুটা শান্ত। তার চোখ ধীরে ধীরে বন্ধ হলো, ঘুম যেন নামছিল ধীরে ধীরে। আজকে ভালো ঘুম হবে তো বাবা? হবে। এই দেখো বাবা, বাবা মা দুজনই তোমার সাথে আছে। সুজন কিছু বলল না, শুধু হালকা হাসলো। এভাবে 2টি রাত কেটে গেল, কিন্তু
দ্বিতীয় রাতটি ছিল আলাদা। সেই রাতে রাত ৩টা নাগাদ সুজন হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো। চোখ বন্ধ, মুখে অদ্ভুত এক প্রশান্তি, কিন্তু শরীর যেন অন্য কারো নিয়ন্ত্রণে। সে হাঁটতে শুরু করলো, ধীরে নিঃশব্দে। পায়ে শেকল বাঁধা, তার টান পড়ে ট্যাক ট্যাক আওয়াজ হচ্ছে। সেই শব্দে ঘর কেঁপে ওঠে। হঠাৎ সে থেমে গেল। তারপর ধীরে ধীরে তার শরীর বিছানা থেকে ওপরে উঠতে লাগলো। হ্যাঁ, শূন্যে ভেসে উঠেছিল সে। সত্যিকারের ভাসমান এক দেহ। পায়ের নিচে বাতাস, মাথা একদিকে হেলানো, 2 হাত ছড়িয়ে, মুখে হাসি। কোনো শিশুর নয়, কোনো চেনা মুখের নয়। সেই হাসি আলাদা, যেন কারো ধার করা হাসি। মা চিৎকার করে উঠে এলেন, কাঁপা হাতে ছেলেকে ধরতে চাইলেন। ঠিক তখনই এক বিকট শব্দে সে নিচে পড়ে গেল। চোখ খুলে গেল। তারপর একেবারে স্বাভাবিকভাবে বলল, মা, তুমি আমার বন্ধুকে ভয় দেখালে কেন? সে তো খুব ভয় পেয়েছে। মা এক মুহূর্তে থমকে গেলেন। বাবার শরীর নিঃশব্দে জমে গেল। ঘরের বাতাস থমকে গেল, শব্দ থেমে গেল। তারা দুজন ঘরের চারিদিকে তাকালেন। কেউ নেই, কেউ যেন কখনো ছিলও না। কিন্তু বাতাস এতটা ভারী কেন? আলো এতটা ম্লান কেন? সেই মুহূর্তেই তারা বুঝলেন ঘর বদলে গেছে। এটা আর সেই ঘর নয় যেখানে তারা ছেলেকে ঘুম পাড়াতেন। এখানে এতক্ষণ কেউ ছিল, হয়তো এখনো আছে। এর পরের দিনগুলোতে তারা ঠিক করলেন সুজন যা ভুলবে তা হেসে উড়িয়ে দেবেন না। প্রতিটি বাক্য শুনবেন, বুঝবেন, ব্যাখ্যা করবেন, কারণ তার প্রতিটি কথা কল্পনা নয়, এখন সেগুলো বাস্তব সংকেত। সন্ধ্যায় মা একবার খুব স্নেহ করে তাকে জিজ্ঞেস করলেন, তোমার বন্ধুটি কি আবার এসেছিল বাবা? সুজন হালকা হেসে বলল, না। উত্তর দিল চোখের দৃষ্টিতে। তারপর এক দৃষ্টিতে চেয়ারের দিকে তাকিয়ে বলল, ও তো এখানেই আছে মা, ও এখনো বসে আছে। মা চেয়ারের দিকে তাকালেন। সেখানে কিছু নেই, কিন্তু বাতাস যেন থমকে গেল। ঘরের আলো হালকা কমে এলো। ঘরের বাতাস যেন অদৃশ্য কারো নিঃশ্বাসের শব্দ পেল। আমি তো আসলেই আছি। সেই রাত ঘনিয়ে এলো। সুজন বিছানা যাওয়ার আগে বলল, মা, ঘোকর বলছে আজ সে আমাকে নিয়ে যাবে। মা, আমি কি যাবো তার সাথে? মা কান্না চেপে বললেন, তুই কোথাও যাবি না বাবা, তুই আমার বুকের ধন। সুজন কিছু বলল না। সে তার খেলনাগুলো গুছাতে লাগলো। একটা একটা করে মাটিতে রেখে বলল, ও বলছে সব নিয়ে যেতে। মা দাঁড়িয়ে রইলেন, শব্দহীন, নিঃশ্বাস বন্ধ করে। একটি ভয়, যে ভয় একদিন শুধু একটি গল্প ছিল, আজ সেই ভয়ই যেন তার সন্তানকে নিজের করে নিতে এসেছে। সুজন এখন আর আগের মতো কথা বলে না। তার মুখে এক ধরনের নির্লিপ্ততা, চোখে এক গভীরতা যা কোনো শিশুর নয়। একদিন সন্ধ্যায় খাটের নিচ থেকে পুরনো খেলনাগুলো টেনে বের করলো সে। একটার পর একটা পরখ করলো, আর ধীরে ধীরে সব একটি ব্যাগে গুছিয়ে ফেলল। মা জিজ্ঞেস করলেন, এসব কি করছো বাবা? সে উত্তর দিল, মা, ঘোকর বলেছে সব নিয়ে যেতে হবে, আমি এখন ওর সাথে যাব। মা ভয়ে জড়সড় হয়ে গেলেন। চিৎকার করে তার স্বামীকে ডাকলেন। বাবা ছুটে এসে বললেন, কে বলেছে যাবি? কার সাথে যাবি? সুজন ধীরে ধীরে সোজা হয়ে চেয়ারের দিকে আঙ্গুল তুলল। ও ও আমাকে নিতে এসেছে। চেয়ারটা খালি, কিন্তু ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। বাতি ঝিমঝিম করতে লাগলো। সেই মুহূর্তে মনে হচ্ছিল ঘরের অধিপতি এখন যেন আর তারা নয়। এমন কেউ যে দৃশ্যমান নয়, ঘর জুড়ে কেবল ছায়া আর শ্বাস,
যা তাদের তিনজনের কারো নয়। সেই রাতে আবার সুজন শিকলে বাঁধা অবস্থায় শুল, কিন্তু ঘুম ছিল না তার চোখে। সে চুপচাপ শুয়ে থেকে বলল, মা, আমি এখানে আর থাকতে চাই না। সবাই আমায় ভয় পায়। ও বলছে ওর সঙ্গে গেলে আমি শান্তিতে থাকবো। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই আমার কলিজার টুকরা। আজ তোর বিনিময়ে সব ছেড়ে দিতে পারি, কিন্তু তুই থাক বাবা। সুজন বলল, তুমি বুঝবে না মা, এখন ও আমার বন্ধু না। শুধু বন্ধুই না, ও আমার সবকিছু। রাত গভীর হলো। আকাশে কোনো তারা ছিল না, যেন আকাশটাও মুখ ফিরিয়ে নিয়েছে। সকালে ঘুম ভেঙে মা বাবা দেখলেন ঘরের দরজা আধ খোলা, জানালার পর্দা নড়ে, বিছানায় সুজন নেই। শিকল মাটিতে পড়ে আছে, কাটা নিখুঁতভাবে, যেন কারো হাতে ধারালো একটা কিছু ছিল, সেটা দিয়ে কাটা হয়েছে। ঘরে কোথাও কোনো শব্দ নেই, শুধু বাতাসে শোনা যায় এক মৃদু প্রতিধ্বনি, সুজনের কণ্ঠের প্রতিধ্বনি। বাবা, আমি যাচ্ছি। সেদিন সূর্য উঠেছিল পূর্ব দিগন্তে, কিন্তু সেই আলো যেন সুজনের ঘরের অন্ধকার ভেদ করতে পারছিল না। এক অন্যরকম সকাল, যেখানে সূর্য উঠেও আশ্বাস দেয় না, আলো এলেও গায়ে লাগে না। মানুষ জড়ো হলো, গ্রাম জুড়ে খোঁজ চলল, জঙ্গল, নদী, পাহাড়, গুহা সব খোঁজা হলো, কিন্তু সুজন নেই, কোথাও নেই। সুজন, শুধু সুজন। বারবার ইশারা দিয়ে দেখানো সেই চেয়ারটার কথা মনে পড়ছে, যেটা পড়ে আছে এক কোণে, চুপচাপ, ফাঁকা। তবু মনে হয় কেউ ওখানে বসে আছে, এখনো তাকিয়ে আছে মা বাবার দিকে, চোখে সেই অচেনা হাসি নিয়ে। ঘগর, সে কি শুধু ভয়, নাকি কোনো শয়তানের নাম? সে কি নিছক গল্প, নাকি এক ছায়া যাকে একবার ডেকে ফেললে সে আর ফিরে যায় না? সেদিন রাতটাও পার হয়ে গেল নিঃশব্দে। সুজন নেই, তার পায়ের ছাপ কোথাও মেলে না, আর তার ডাক কানে আসে না। তার পুতুলগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, যেন এক অসমাপ্ত খেলা রেখে সে চলে গেছে অচেনা কোনো খেলা ঘরে। সেই দিনটার পর তার পরিবার ভেঙে পড়েনি, তারা জমে গেছে। শোক তাদের গিলে ফেলেনি, তাদের ঠান্ডা করে দিয়েছে। মা মিনা এখন আর সহজে কাঁদেন না। তিনি বসে থাকেন জানালার পাশে, ঠিক যেখান থেকে সুজন তাকিয়ে থাকত। সে রাতে অনেক রাত পেরিয়ে হঠাৎ একবার তিনি শুনলেন একটা ক্ষীণ কোমল চেনা কণ্ঠ। মা, এবার আমি আসি। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি উঠে দাঁড়ালেন, জানালার পাশে এলেন, বাইরে তাকালেন। কুয়াশার পর্দা নেমে আছে পুরো উপত্যকায়, কোথাও কেউ নেই, শুধু বাতাস বইছে, কিন্তু তার শব্দে যেন কারো পায়ের ছাপ। তিনি কিছুই বললেন না, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করলেই মনে হয় একজোড়া ছোট্ট পা দৌড়ে যাচ্ছে বারান্দা থেকে ভেতরে, একটা ক্ষীণ হাসি ছড়িয়ে পড়ছে বাতাসে। এরপর থেকে মাঝে মধ্যে ভেসে আসে সেই কণ্ঠস্বর। কখনো দরজা খুলে যায়, কখনো পুতুল একটু নড়ে ওঠে, কখনো সুজনের খাটের নিচে শোনা যায় শ্বাস ফেলার শব্দ, ধীরে ধীরে, যেন কেউ ঘুমোচ্ছে। তারা জানেন সুজন আর ফিরবে না, তবু সে একেবারে চলে যায়নি। সে রয়ে গেছে, কোনোভাবে এই ঘরের বাতাসে মিশে গেছে। তার মায়ের শাড়ির আঁচলে বাবার নীরব দৃষ্টিতে সে আছে। ঘরের দেয়ালে আজও টিকে আছে সুজনের আঁকা সেই অদ্ভুত ছবিটি, এক লম্বা ছায়া মূর্তি, চোখে আগুনের ছায়া, হাতে বিশাল নখ, মাথায় সুচালো শিং। ছবির কোনায় ছোট হাতের কাঁপা কাঁপা অক্ষরে লেখা ঘগর। সেই ঘরটি এরপর কেউ আর ব্যবহার করেনি। তার দরজা বন্ধ থাকে দিনের বেশিরভাগ সময়, কিন্তু রাত নামলে কেউ না কেউ জানালার বাইরে
অজানা কোনো ছায়া দেখেছে, কেউ শুনেছে পায়ের আওয়াজ। গ্রামের লোকেরা এখন রাত হলে ওই রাস্তা ধরে হাঁটেন না। এক একজন দূর থেকে আঙুল তুলে বলেন, ওই ঘরটা নাকি সুজন রেখে গেছে তার বন্ধুর জন্য, ঘোগরের জন্য। এই ঘটনাটি এখানেই শেষ হওয়ার কথা ছিল না, কিন্তু বাস্তবে ঘটনায় শেষ বলে কিছু থাকে না। আজ আমি আপনাকে এই ঘটনাটি বলছি শুধু ভয় পাওয়ানোর জন্য নয়। এই গল্পটি একটি সতর্কতা, এটা একটা আয়না, একটা শিক্ষা। আপনি যদি কখনো আপনার সন্তানকে ভয় দেখিয়ে কিছু বোঝাতে চান, তবে একটু থামুন, ভাবুন আপনার বলা সেই বাক্যটি একদিন আপনার সন্তানের কল্পনার ঘরে বাসা বাঁধবে কিনা। ভয় একটি অস্ত্র, তবে এই অস্ত্রের ফল ছুরি থেকে ধারালো। শিশুর মন একরকম ক্যানভাস, আপনি যা আঁকবেন সে তাই বিশ্বাস করবে। কিন্তু সমস্যা হচ্ছে শিশুর কল্পনার সামনে আমাদের যুক্তির জায়গা নেই। তারা যে কল্পনা, তারা যে চরিত্রগুলোকে ভয় পায়, সেই চরিত্রকে তারা জীবন দিয়ে সত্যি করে ফেলে। আপনি যদি তাকে বলেন ঘুঘরে সে ধরে নিয়ে যাবে, তবে একদিন সে জানালার পাশে দাঁড়িয়ে থাকবে তাকে নিয়ে যাওয়ার অপেক্ষায়। সুজন হয়তো কল্পনা করেছিল, কিন্তু সেই কল্পনা একদিন অশুভ কোনো ছায়ায় পরিণত হয়ে উঠেছিল। সে যার অস্তিত্ব বিশ্বাস করেছিল, আর তার সঙ্গে সে চলে গেছে, ফিরে আসেনি। আমরা বড়রা ভাবি একটু ভয় দেখালে ক্ষতি কি, কিন্তু ভয় কখনো একটু হয় না। ভয় একবার জন্ম নিলে সে রূপ নেয়, নিজের হাত পা গজায়। এই ঘটনার চরিত্রে হয়তো আপনিও আছেন। আপনি যদি চোখ বন্ধ করেন, শুনতে পাবেন পাহাড়ি হিম হাওয়ার শব্দ, দূর থেকে কোনো বনো পাখির ডাক, আর নিঃশব্দে একটি ছোট্ট কণ্ঠস্বর, মা আমি আসি। ইরাম আপু যে ঘটনাটি আমাকে বলেছেন, সেই ঘটনাটি আসলে মূলত ওনার বোনকে নিয়ে, ওনার ছোট বোন আলিনা। সরাসরি ঘটনায় চলে যাই, চলুন প্রিয় লিসনার্স। তো ইরাম আপু যা বলেছেন যে ওনারা দুই বোন, এবং ওনার বয়স তখন 14 বছর ছিল, এবং ওনার বোনের বয়স ছিল তখন 10 বছর। এজ ডিফারেন্স থাকার পরেও ওনাদের দুই বোনের মধ্যে সম্পর্কটা ছিল খুবই সুন্দর, খুবই ভালো একটা সম্পর্ক। আলিনা এমন একটা মেয়ে ছিল যে সারাদিন কারো না কারোর সাথে কথা বলতো। কখনো হয়তো বা নিজের মার সাথে কথা বলছে, কখনো বাবার সাথে, আবার কখনো ইরাম আপুর সাথে। এছাড়াও কাজের মহিলাদের সাথে ওর খুব ভালো একটা সম্পর্ক ছিল। মেয়েটা খুব দয়ালু ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন আস্তে আস্তে আলিনার যেই স্বভাব আচরণ আছে সেগুলো কেমন যেন চেঞ্জ হয়ে যায়। আলিনার যত ধরনের সমস্যাই হোক বা যাই হোক, ও সবসময় ইরাম আপুর সাথে শেয়ার করতো। একদিন আলিনা এবং ইরাম আপু দুজনে একই স্কুলে পড়াশোনা করতেন, এবং একদিন স্কুল থেকে ফেরার পথে উনি দেখলেন কি যে আলিনা খুবই সিরিয়াস টাইপের মুডে রিক্সায় বসে আছে। তো উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আলিনা, তুমি তো প্রতিদিন তোমার স্কুলে কি হলো, কোন টিচার কি বলেছে, কোন টিচার কি পড়িয়েছে, কোন ফ্রেন্ডের সাথে কি হয়েছে, সবকিছুই তো আমাকে তুমি বলো। আজকে এমন কি হলো যে তুমি কিছু বলছো না? আলিনা কোনো কথা বলে না। ইরাম আপু চিন্তা করলেন যে আলিনার জ্বর হলো কিনা। এই কথা চিন্তা করে উনি কি করলেন, আলিনার মাথায় হাত দিতে লাগলেন। কিন্তু আলিনা কি করলো, হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে ফেলে দিল। উনি তখন আলিনাকে বললেন যে আলিনা, এটা কেমন বেয়াদবি, তুমি তো কখনো এরকম করো না, এগুলি তুমি কোত্থেকে শিখছো? তখন আলিনা বলল কি যে চুপ করো, আমাকে একা থাকতে দাও। তো এই কথা শুনিয়ে ইরাম আপু কিছুটা কষ্ট পেয়ে গেলেন, এবং উনি তখন আর আলিনাকে কিছু বলেন না। উনিও চলে গেলেন আর কি রিক্সাতে, দুজন একসাথে বাসায় ঢোকার পরে উনি দেখলেন আলিনা সরাসরি নিজের রুমে চলে গেল, আর আপু নিজের মতো নিজের রুমে গেলেন। গোসল করে এসে উনি খাবার টেবিলে বসলেন ওনার আম্মুর সাথে। তো ওনার আম্মু তখন ওনাকে জিজ্ঞেস করছেন যে তোমার ছোট বোন কোথায়? তো উনি বললেন কি ওর মনে হয় আজকে মন মেজাজটা খুব বেশি একটা ভালো না, ও আমার সাথে বেয়াদবি করেছে। তো এই কথা শুনে ইরাম আপুর আম্মু ওপরে চলে গেলেন আলিনাকে দেখার জন্য, এবং যখন উপরে গেলেন তার 2-3 মিনিট পরেই উনি ডাকা শুরু করলেন ইরাম আপুকে, কারণ ইরাম আপু তখনও খাওয়া দাওয়াতেই ব্যস্ত ছিলেন। তা ওনার মায়ের ডাক শুনে উনি যখন উপরের দিকে চলে যান, তখন দেখেন যে ইরাম আপু আর ওনার আম্মু দেখেন যে আলিনা অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়, কোনো রেসপন্স করছে না। তো
তো সাথে সাথে হচ্ছে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তখন ওনার বাবাকেও কল দিয়ে জানানো হয় যে আলিনার এরকম অবস্থা। তো ওনার বাবা হসপিটালে চলে আসেন। ডাক্তাররা ওনাকে স্যালাইন দেয় এবং বলে যে ডিহাইড্রেশনের কারণে আর অত্যাধিক গরমের কারণে সে সেন্সলেস হয়ে গেছে। কিন্তু তখন দিন আসলে এত বেশি গরমও ছিল না, আর এর থেকে বেশি গরমও পার করেছে আলিনা। তারপরও ডাক্তারের কথার উপরে কি বলা যাবে। তো প্রায় মোটামুটি 2 ঘন্টা পরে আলিনার যখন জ্ঞান ফেরে, তখন আলিনা জিজ্ঞেস করে যে তাকে এখানে কেন আনা হয়েছে। তখন ইরামাপুর আম্মু ওকে কিছুটা সান্ত্বনা দিয়ে বলে যে তোমার আসলে শরীর খারাপ হয়েছিল, তো তাই ডাক্তার আঙ্কেলের কাছে চেক আপ করাতে আনছি, চিন্তার কোনো কারণ নাই। তো আলিনা বিছানা থেকে ওঠার অনেক চেষ্টা করলো, কিন্তু সে উঠতে পারছিল না, কারণ তার শরীর আসলে খুবই টায়ার্ড ছিল। ডাক্তার বলল মোটামুটি 2-3 দিন এখানে থাকতে হবে টু গেট রিকভার্ড। মোটামুটি 2-3 দিন সেখানে তারা থাকলেন। ওয়ার্ডে শিফট করা হলো আলিনাকে, এবং ওখানে থাকার পরে মোটামুটি যখন আলিনা চলতে ফিরতে পারছে তখন তাকে ডিসচার্জ করে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু বাসায় আসার পরে আলিনার অবস্থা একরকম বদলেই গেল। যেমন ওর রুম থেকে কোথাও বেরোতো না, হয়তো ওর কখনো ছাদের দিকে তাকিয়ে আছে, ছাদ দেখছে, ফ্যান ঘোরা দেখছে, আবার কখনো ঘুমাচ্ছে। খাওয়া দাওয়ার প্রতি তার কোনো ধরনের লোভ নেশা কিচ্ছু নাই। ইরামাপুর আম্মু যদি জোর করে খাওয়াতেন গিয়ে তাহলে খেত, আর না হলে খেত না। কোনো জায়গায় যায় না, ডাইনিং রুমে আসে না, টিভির রুমে যায় না। কাজের যেই খালার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, ওনার সাথেও কোনো ধরনের কোনো কথাবার্তা যোগাযোগ কিচ্ছু নেই। তো এমন অবস্থায় ইরামাপুরদেরকে ডাক্তার যে আগে দেখানো হয়েছিল আলিনাকে, ওই ডাক্তারের পরামর্শে আলিনাকে দেখানো হলো একজন সাইকিয়াট্রিস্ট। তো সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট নিতে থাকলো আলিনা। এভাবে প্রায় 8-9-10 সেশন যাওয়ার পরে ডাক্তার কিছুটা হতবাক এবং ডিসঅ্যাপয়েন্টেড যে এটা হচ্ছে আমার প্রথম এমন রোগী যে এতগুলো সেশনের পরেও বিন্দুমাত্র উন্নতি দেখায় নাই, বা বিন্দুমাত্র কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট সে দেখালো না, বরঞ্চ আরো ডাউনগ্রেড হয়ে যাচ্ছে। সো মেবি ইটস নট পসিবল হিয়ার, আই ক্যান নট ডু ইট। তো ওনাকে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে নিয়ে আসা হয়। বাসায় আসার পরে আলিনার অবস্থা আগের মতোই চলতে থাকে। তা আলিনার একটা অভ্যাস ছিল যে সে তেলাপোকা খুব বেশি ভয় পেত, খুবই ভয় পেত তেলাপোকা। ইভেন টিভিতে যদি তেলাপোকার কোনো অ্যাডও আসতো আর ওখানে যদি তেলাপোকা দেখানো হতো, তাহলে আলিনা সেখান থেকে সরে যেত বা টিভিটা বন্ধ করে চোখ বন্ধ করে রাখতো। কিন্তু ইরামাপু একদিন সন্ধ্যার পরে আলিনার রুমে যখন যায়, উনি দেখেন যে আলিনার হাতে বড় একটা তেলাপোকা, এবং ওই তেলাপোকাটাকে সে চাপ দিয়ে ধরে আছে। তেলাপোকা বেচারা পা ছড়িয়ে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তো এই দৃশ্য দেখে ইরামাপু আন্টিকে ডাক দিলেন, ওনার মাকে আর কি ডাক দিয়ে বললেন যে দেখো মা, তোমার মেয়ে কি করছে। তা আন্টি এসে এই দৃশ্য দেখে কিছুটা ভয় পেয়ে যান এবং কাজের মহিলাকে ডাক দেন, বলেন যে তুমি ওকে সরাও, ওর হাত থেকে তেলাপোকা সরাও। তো তারপরে কাজের মহিলা অনেক কষ্ট করে ওনার হাত থেকে তেলাপোকাটা সরানোর পরে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আনার পরে আলিনা যখন বিছানায় শয়, তখন ওনার আম্মু ওনাকে জিজ্ঞেস করে যে আলিনা, তুমি তেলাপোকাটা ওইভাবে কেন ধরেছিলা? তখন আলিনা আপু বলে, মা তুমি কোন তেলাপোকার কথা বলছো? আমি কেন তেলাপোকা ধরবো? তুমি জানো না আমি তেলাপোকা কেমন ভয় পাই? আমি তো কোনো তেলাপোকা ধরি নাই, কি বলো এগুলো? তো এই কথা বলে আলিনা অপর পাশে ফিরে ঘুমিয়ে পড়লো। তো অনেক ডাক্তার দেখানো হলো, মাঝখানে অনেক কিছুই চিকিৎসা করানো হলো, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এই পর্যায়ে একদিন ওনাদের কাজের যে মহিলা ছিল, উনি আলিনা আপুর আম্মুকে ডেকে বললেন যে আপা, আমার মনে হয় আসলে ছোট আপুর সাথে কোনো জিন ঘটিত বা জাদু ঘটিত কোনো সমস্যা হচ্ছে। আপনারা চাইলে কোনো পীর ফকির বা হুজুর দেখাতে পারেন। কিন্তু তো আলিনা আপুর আম্মু বললেন যে না, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে রাখো, আমরা এগুলো বিষয়ে বুঝিও না, এগুলো বিষয়ে আমরা বিশ্বাসও করি না, তুমি চুপ থাকো এগুলো নিয়ে। তো কাজের মহিলা আর কোনো কথা বাড়ালেন না। তো এরপরে একদিন হচ্ছে ইরামাপুর আব্বু জিনিসগুলো নিয়ে খুবই চিন্তা করছিলেন, এবং একদিন কি করলেন, সবাই একসাথে ডাইনিং রুমে বসা হলো, আলিনাকেও ডাইনিং রুমে ডাকা হলো, এবং
আলিনার আব্বুকে বললেন যে, মা দেখো তোমার কি সমস্যা আমাদেরকে বলো, যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে না বলে তুমি আর কাকে বলবা বলো। তখন আলিনা হচ্ছে একটু রেগে গিয়ে বলে কি যে, আমার তো কোনো সমস্যা নাই, তোমাদের সমস্যা আছে আমাকে নিয়ে, আমি ঠিকই আছি, শুধু শুধু তোমরা আমাকে কেন বিরক্ত করো। এই কথা বলে সে ডাইনিং রুম থেকে উঠে চলে গেল। এরপরে একদিন আলিনা আপুর যে বাবা ছিল, ওনার একজন বন্ধু আসে বাসায়। তো বন্ধু বাসায় আসার পরে ওনার বন্ধুকে জুস দেওয়ার জন্যে রান্নাঘরে হচ্ছে কাজের মহিলাটা চলে যায়, লেবুর শরবত বানায়, লেবুর জুস করে নিয়ে আসছিল। তখন ওই দেখে আলিনা বলে কি যে, আমি দিয়ে আসছি জুসটা, এই বলে গ্লাসটা হাতে নিয়ে আসে। এবং গ্লাসটা হাতে নিয়ে আসার পরে ও কি করে, ওই আলিনা আপুর যে বাবার বন্ধু তার সামনে ধরে। এবং ওই টাইমে ইরাম আপু শুনতে পারেন যে ওনার বাবা ড্রয়িং রুম থেকে চিৎকার করছে যে, তুমি যাও, এখান থেকে যাও, আর এটা পরিষ্কার করো, এরকম করে কাজের মহিলাকে বলছে। উনি যখন ড্রয়িং রুমে গেলেন, ইরাম আপু যখন ড্রয়িং রুমে গেলেন, তখন দেখতে পারলেন যে কাঁচের গ্লাস পরে ভেঙে আছে এবং আলিনা দৌড়ে নিজের রুমের দিকে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে ওনারা সবাই আলিনার রুমে যান এবং দেখেন আলিনা গিয়ে ঘুমাচ্ছে। তো সবাই ইরাম আপুর আব্বুকে জিজ্ঞেস করে যে, কি হয়েছিল আসলে, এমন কি হয়েছিল যে আপনি এরকম চিল্লাচিল্লি করলেন। উনি যেটা বললেন বিষয়টা অনেকটা এরকম ছিল যে, যখন আলিনা গ্লাস নিয়ে আসছিল তখন সে হাতে কোনো চামচ নিয়ে আসে নাই। তো গ্লাসের ভেতরে যে শরবতটা ছিল সেটা চিনি যে মিশবে, সেটার জন্য সে নিজের আঙ্গুল দিয়ে সেটাকে মেশানোর চেষ্টা করছিল। তখন ইরাম আপুর আব্বু আলিনাকে বলল কি যে, মা এটা তো ঠিক না, কারো এরকম ধরা খাবার কাউকে দেওয়া কি ঠিক, তুমি এটা রেখে দাও, আমি আরেকটা নিয়ে আসতে বলি। তো আলিনা নাকি ওনার আব্বুর বন্ধুকে সেই গ্লাসটা দিয়ে বলে যে, খা, এরকম করে তুই তোকারি করে বলে। এবং এরপরে গ্লাস থেকে টিকটিকে লাফ দিয়ে ওনার আঙ্কেলের হাতে চলে যায়। তো এরপরে উনি ওনার বাবার যে বন্ধু তাকে খুব বাজে ভাষায় একটা গালি দেন। এই কথা শুনে ইরাম আপুর যে আব্বু, উনি হচ্ছে ওনার বন্ধুকে বলেন কি যে, দোস্ত আমার মেয়েটা তো একটু অসুস্থ, তুই কিছু মনে করিস না, আরেকদিন আয়, আজকে আসলে একটু সমস্যা। তো ওনার বন্ধু সবকিছু আন্ডারস্ট্যান্ড করে সেখান থেকে চলে গেলেন। কিন্তু আলিনার মতো এরকম একটা ভালো লক্ষ্মী একটা মেয়ের মুখ থেকে এরকম গালি আসলে শোনা কোনোভাবেই এক্সপেক্টেড নয়। তো এরপরে ইরাম আপুর আব্বু ওনার আম্মুকে বলেন যে, মনে হয় আমাদের মেয়ের সাথে কোনো শারীরিক সমস্যা আসলে নাই, কারণ শারীরিক সমস্যা হলে এত এত ডাক্তার দেখাইলাম, এই ডাক্তারগুলো দেখানোর পরে 1% to 10% একটা বেনিফিট তো হওয়ার কথা, একটা ইমপ্রুভমেন্ট তো হওয়ার কথা, কিন্তু কিছুই তো হলো না। আমার মনে হয় এটা জিন বা জাদু রিলেটেড কিছু। দেখি আমি আগামীকালকে আমার কোনো কলিগের সাথে এই বিষয়ে কথা বলে দেখি কি করা যায়। তো এভাবেই উনি ওনার একজন কলিগের সাথে কথা বললেন এবং ওনাকে বলা হলো কি, সিলেটের একটা জায়গার কথা বলা হলো যে ওইখানে নিয়ে যাও, একটা মাজার। তো মাজারে ওনারা পরের দিনে রওনা দিলেন এবং মাজারে যে রুলসটা ছিল ওখানে 3 দিন নাকি থাকতে হবে ওনাদের। তো মাজারে যাওয়ার পরেই নাকি আলিনার অবস্থা কিরকম চেঞ্জ হয়ে যায়, ওর উপরে জিনার হাজিরা হয়। এবং হাজিরাটা এমন ছিল যে আলিনা মাজারের ভেতরে ঢুকেই, যেরকম মাজারের ভেতরে কিছু মানুষ নৃত্য করে, নাচ করে, ওরকম ভাবে সে নৃত্য করছে। এবং যখন ওনার মা ওনাকে থামানোর জন্য যায়, তখন পাশের একটা মহিলা চিৎকার করে বলে কি যে, ও যা করছে ওকে তাই করতে দেন, একটু পরে নিজের থেকেই ঠিক হয়ে যাবে। তো 5-10 মিনিট এরকম করার পরে আলিনা নিজে থেকেই পড়ে অজ্ঞান হয়ে যায় এবং এরপরে জ্ঞান ফিরলে ঠিক হয়ে যায়। বারবার জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করছিল যে, আমাকে এখানে কেন আনছো, আমার ভালো লাগছে না এখানে, আমাকে দয়া করে এখান থেকে নিয়ে যাও। ওনার মা বলছিল কি যে, আমরা এখানে ঘুরতে আসছি, দোয়া কালাম করে চলে যাব। দোয়া কালামের নিয়ম হচ্ছে আমাদের 3 দিন থাকতে হবে, তো 3 দিন থেকে দোয়া কালাম করে আমরা চলে যাব, তুমি চিন্তা করো না। তো 3 দিন সেখানে থাকার পরে বেশ কয়েকবার আলিনার উপর হাজির হয় জিনে, কিন্তু ওখানে কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট আসলে আলিনার হয় না। তো ওখানে থাকা একজন বৃদ্ধ ভদ্রলোক অনেক চেষ্টা করার পরও জিনার হাজিরা আলিনার উপরে করাতে পারেননি। তো এরপর ওনারা আরেকটা ঠিকানা দিল, রাজশাহীর একটা ঠিকানা, বললো কি এখানে যান, এখানে এই জায়গায় যাবেন, এই জায়গায় আসলে সন্ধ্যার পরে জিনেদের একটা বাসস্থান থাকে এবং একজন মুরব্বী আছে এই জায়গায়, ওই মুরব্বীর সাথে কথা বলেন গিয়ে। ওনারা সেদিন রাত্রেবেলায় রওনা হলেন এবং সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে দেখলেন কি যে একটা নাইট গার্ড
একটা মোটামুটি কবরস্থানের মতো একটা জায়গার নাইট গার্ডটা তাদেরকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না। পরে ভেতর থেকে একটা বৃদ্ধ বয়স্ক লোক বললেন কি যে, আপনারা কারা, এখানে কেন আসছেন? তো এরপরে আলিনা আপুর আব্বু সবকিছু ওনাকে মোটামুটি বলার চেষ্টা করলে নাইট গার্ডকে বলে দরজা খুলে দেওয়া হয়। ওনারা ভিতরে গিয়ে সেই বৃদ্ধ বয়স্ক লোকটাকে সবকিছু বললেন। বলার পরে উনি কিছুক্ষণ পর বললেন কি যে, আপনাদের মেয়ের উপরে আসলে কোন একটা মহিলা প্রতিশোধ নিচ্ছে। তখন ইরামাপুর আম্মু জিজ্ঞেস করেন কি প্রতিশোধ নিচ্ছে মানে এটা কি আমাদের পরিবারের কেউ বা আমাদের আত্মীয় স্বজনের কেউ? ওই বৃদ্ধ ভদ্রলোক বললেন কি যে, না, এটা কে আমি জানি না, তবে ওর সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। কেন প্রতিশোধ নিচ্ছে, কি কারণে এমন করছে কিছুই জানি না। তো এই কথা বলার পরপরই সবাই দেখলেন কি যে আলিনা হাতের মধ্যে একটা পাথর নিয়ে জোরে সেই বৃদ্ধ ব্যক্তির মাথায় ছুঁড়ে মারে এবং ওই বৃদ্ধ ব্যক্তির মাথায় পাথরটা লাগে এবং সে ব্যথা পান। এরপরে আলিনাপুর আব্বু ওই বৃদ্ধ ব্যক্তিকে কোনো রকমে উঠিয়ে বলেন কি যে তাহলে ওর একটু চিকিৎসা করে দেন না। উনি তখন বৃদ্ধ ব্যক্তিটা বলে কি যে, না, আমরা শুধুমাত্র যদি কোনো কারণে জিন নিজে থেকে কারো উপরে আসে এবং বিরক্ত করে সেই চিকিৎসাগুলি আমরা করি, কিন্তু যদি জাদু ঘটিত কিছু হয় সেটা আমরা আসলে করি না। আমাদেরকে মাফ করবেন আর এখান থেকে চলে যান, এক মুহূর্ত আর এখানে আপনারা থাকবেন না। ওনাদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হলো এবং ওনারা চলে এলেন। এরপরে ওনাদের মোটামুটি অনেক হুজুর, কবিরাজ, ফকির দেশের বিভিন্ন জায়গায় দেখানো হয়। এরপর একদিন ওনাদের পাড়া প্রতিবেশী থেকে একজন বলেন কি যে, আপনারা এমন একটা জায়গা আছে, সেই জায়গায় একটা মাজার আছে, ওই মাজারে গিয়ে দেখতে পারেন, ওখানে হাজিরা দিলেই সকল সমস্যা নাকি সমাধান হয়ে যায়। যেহেতু অন্য কোথাও সমস্যার সমাধান হয় নাই, ওইখানে হয়তো আপনাদের সমস্যাটা সমাধান হতে পারে। এরপরে পরের দিনে ওনারা চলে যান আসলে সেই জায়গার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পরে আবার আগের মতো আলিনার উপরে জিনার হাজিরাটা হয় এবং এবার হাজিরা হওয়ার পরে আলিনা কি করে, পাশে থাকা একটা মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে, ওনার চুল ধরে টানছে এবং চেহারাতে খামচি দিচ্ছে। আলিনার আব্বু আম্মু কেউই ওকে সামলাতে পারছে না। হঠাৎ করে একসময় আলিনা আপুর আব্বু কিছু একটা ধোয়া পড়ে আলিনার উপরে যখন ফু দেয়, তখন আলিনা কিছুটা স্বাভাবিক হয় এবং স্বাভাবিক হয়ে সেই মহিলাটাকে ছেড়ে আলিনা দৌড়ে সেই মাজারের মতো জায়গাটা থেকে বের হয়ে যায়। এবং ওই টাইমে ওনাদের চোখের সামনে ঘটে ওনাদের জীবনের সব থেকে বড় একটা দুর্ঘটনা। আলিনা যখন বের হয়ে গেল মাজারের সামনে থেকে, তখন রোডে যাওয়ার পরে একটা পেছন থেকে একটা গাড়ি এসে আলিনার উপর দিয়ে চলে যায় এবং আলিনা স্পট ডেড হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা, কিন্তু আপনারা হয়তো বা মনে করছেন যে ঘটনার অনেক কিছুই জানতে পারিনি। সেই বিষয়গুলো এবার আপনাদেরকে আমি জানাবো ইরামাপুর মাধ্যমে। আলিনা মারা যাওয়ার মোটামুটি 10-12 দিন পরে ওনাদের বাসায় আলিনার একজন টিচার আসে, একজন মহিলা টিচার। তো যখন কাজের মহিলা এসে আলিনাপুর আব্বুকে বলে কি যে আলিনা আপুর টিচার আসছে, ছোট আপার টিচার আসছে, তখন ওনাকে ড্রয়িং রুমে বসানো হয়। সবাই যখন গিয়ে ওনার সাথে কথা বলেন, তখন উনি বলেন কি যে, আমি অনেক দুঃখ পাইছি এই কথা শুনে যে আলিনা আর নেই, কিন্তু আমি জানি যে আলিনাকে কে মেরেছে। ওনারা তো এই কথা শুনে অবাক যে আলিনাকে মারবে কে? আলিনার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আমাদের চোখের সামনে, আলিনাকে কে মারবে? তখন ওই টিচার বলতে শুরু করেন যে, ওইখানে একটা কথা বলে রাখা ভালো, আমি মিস করেছি আসলে। ওই যে বয়স্ক ব্যক্তির সাথে দেখা করতে গেলেন, ওখানে যে ব্যক্তিটা বললেন যে আপনার মেয়ের উপরে করে একটা মহিলা প্রতিশোধ নিচ্ছে, এরকম কিছু একটা, তখন ওই লোকটা এটাও বলেছিলেন যে স্কুলে কি আপনার মেয়ের সাথে কোনো সমস্যা হয়েছিল কি না, এই কথাটা ওই ব্যক্তিটা জিজ্ঞেস করেছিলেন। এবং আলিনাকে যখন শেষবারের মতো মাজারের দিকে নিয়ে যাওয়া হয়, তার আগের দিন রাত্রেবেলা বাসাতেই ওর উপরে হাজিরা হয়েছিল এবং ওর মুখ দিয়ে একটা পুরুষ গলায় কেউ কথা বলছিল। যখন আলিনাকে বলা হয় যে মা তোমার কি হয়েছে, আলিনা তখন বলে যে আমি মহিলা না, আমি পুরুষ, আমি ওকে না মেরে যাবো না। তখন আলিনা আব্বু জিজ্ঞেস করে যে তুমি কেন আমার মেয়েকে এরকম বিরক্ত করছো, বলো তুমি কি চাও, তোমার কি আল্লাহর ভয় নাই? তখন ওই ভেতরে থাকা জিনটা নাকি বলে যে আমি এটা নিজের ইচ্ছায় করছি না, আমাকে দিয়ে জোর করে করানো হচ্ছে, আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাকে এটা করতেই হবে।
এরপরে আলিনা আপুর আব্বু যখন জিজ্ঞাসা করে যে তোমাকে এই কাজ কে করাচ্ছে, তখন নাকি আলিনার কিছু বলে নাই। আচ্ছা, এই দুটা জিনিস আমি মিস করেছিলাম। এখন চলে আসি ওই টিচারের কথায়। টিচার বললেন কি যে যেদিন থেকে আলিনা স্কুলে আসা বন্ধ করে দেয়, সে এর আগের দিন আলিনার আর তার একটা ফ্রেন্ডের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। আমি সেটার বিচার করেছিলাম এবং দুই পক্ষের কথা শুনে আমার মনে হয়েছিল এবং আমি জানতাম যে আলিনার কোনো দোষ নেই। তখন আমি তার বন্ধুকে সবার সামনেই বকাবাদ্দি করি। আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসলে। তো ওই মেয়েটা কান্না শুরু করে এবং আলিনা পেছন থেকে এসে মেয়েটার কাঁধে হাত দিয়ে পড়ে কি আর কেঁদো না, কিন্তু মেয়েটা আলিনার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। তো এরপর দিন থেকে আলিনা আর স্কুলে আসে না। আমি যখন প্রিন্সিপালের সাথে কথা বললাম, তখন প্রিন্সিপাল আমাকে বলেছিল আলিনা মেডিকেল লিভে আছে। তো আমি ভাবলাম কি যে ঠিক আছে, হয়তো বা শারীরিকভাবে অসুস্থ। কিন্তু যখন এরপর আপনারা আর স্কুলে আসেন না আলিনাকে নিয়ে, তখন বুঝতে পারলাম যে আলিনা হয়তোবা স্কুল চেঞ্জ করেছে বা শিফট করেছে। কিন্তু এরপরে ঘটতে শুরু করলো আরো কিছু অদ্ভুত ঘটনা। ওই মেয়েটা যার সাথে আলিনার ঝগড়া হয়েছিল, ওই মেয়েটার সাথে আরেকটা তার ক্লাসমেটের ঝগড়া হয় এবং পরবর্তী দিন থেকে সেই মেয়েটাও আর স্কুলে আসে না। এই ঘটনা হওয়ার পরে যখন আমি আবার প্রিন্সিপালের কাছে যাই, প্রিন্সিপাল আমাকে বলে যে সেও নাকি মেডিকেল নিবে। তো এরকম ঘটনা এই 6 মাসের মধ্যে প্রায় 5 থেকে 6 বার হয়ে গেছে। এরকম 5 থেকে 6টা স্টুডেন্ট আর স্কুলে আসে না। তো এরপরে একদিন এমন হয় যে ওই যে মেয়েটা আছে যার সাথে আলিনার ঝগড়া হয়েছিল, সেও একদিন স্কুলে আর আসে না। তখন আমরা কি করলাম, আমি কি করলাম, প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই মেয়েটা কেন স্কুলে আসে না। তখন উনি বললেন কি যে ওনার বাসা থেকে আমাদেরকে কিছু জানানো হয় নাই। তখন আমি ভলেন্টিয়ার করে বললাম কি যে আমরা একটু কি হোম ভিজিটে যাব। তখন প্রিন্সিপাল আমাকে নাম্বার দিলেন আর ঠিকানা দিলেন। কিন্তু সন্ধ্যার পর আমার ভাইকে নিয়ে যখন আমি সেখানে যাই, তখন আমি ওই বাসায় তালা দেখতে পাই এবং এই বাসায় কেউই ছিল না। তা আমি পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে থাকি যে আপনার এখানে কি কোনো বাচ্চা থাকতো যার মার সাথে থাকতো, এরকম কি কেউ ছিল? তখন পাড়া প্রতিবেশী কনফার্ম করে যে হ্যাঁ, এখানে একজন মহিলা থাকতো তার বাচ্চাকে নিয়ে, কিন্তু রাতারাতি সুন্দর করে তারা পালিয়ে যায় এখান থেকে কোনো একটা কারণে। এরপরে আমার পেছনে একটা মহিলা এসে আমার কাঁধে হাত দিয়ে বলে কি আপনি ওনাদের সম্পর্কে কি জানতে চাচ্ছেন। এরপরে ওনাকে নিয়ে, ওনাদের দুজনকে ভাই বোনকে নিয়ে ওই মহিলা ঘরের ভেতরে আসেন এবং বলেন যে এই মহিলা আসলে একজন জাদুকর ছিল। ওনার মেয়েকে খুবই ভালোবাসতেন উনি, এবং ওনার মেয়ের সাথে যখনই কারো ঝগড়াঝাটি হতো ওই বাচ্চাটা অসুস্থ হয়ে যেত এবং মারাও পর্যন্ত গেছে। এরকম 2-3টা বাচ্চা এভাবে মৃত্যু হয়েছে। আমরা যখন সন্দেহ করে বুঝতে পারি এবং পুলিশের সাহায্য নেওয়ার কথা চিন্তা করতে থাকি, এই কথা শুনে উনি পালিয়ে চলে যান। আর কি করেছে এই মহিলা? এরপরে আমার কাছে সব কিছু ক্লিয়ার হতে লাগলো যে কেন এই বাচ্চাদের সাথে ঝগড়া হওয়ার পরে এই বাচ্চারা স্কুলে আসে না। আর আলিনার মৃত্যুর খবরটা শুনে তখন আমি নিশ্চিত হই যে হ্যাঁ, আসলে যেই কথাগুলো হয়েছিল সেই কথাগুলি সত্যিই ছিল। তো এই ছিল আলিনার আসলে মৃত্যু রহস্য। এখন কতটুকু কি হয়েছে সেটা আসলে উপরওয়ালাই ভালো জানেন। এই ছিল আমার ঘটনা। 2022-এর অগাস্ট মাসে আমার বিয়ে হয়। আমার এবং আমার হাজব্যান্ডের 3 বছরের রিলেশনশিপ এবং পরবর্তীতে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার পরের দিন আমি আমার রুমে ঘুমিয়েছিলাম। দুপুরবেলা রুমের দরজা লক করা ছিল। ঘুমের এক পর্যায়ে হঠাৎ কেউ আমার কানের কাছে ফিস ফিস করে আমার নাম ধরে ডাকে। আমি এতটা ভয় পেয়ে যাই যে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি এবং দেখি আমার পাশে কেউ নেই। সেদিন আমি অসম্ভব ভয় পেয়ে যাই। তারপর থেকে আস্তে আস্তে শুরু হয় প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা। আমি যখন একা থাকি আমার রুমে তখন মনে হয় আমার পাশে কেউ নুপুর পায়ে হাঁটছে, কিন্তু যখন কেউ আমার রুমে আসে তখন আর সেই নুপুরের শব্দ পাই না। আমি যখন কিচেনে বা ওয়াশরুমে কাজ করি আমার মনে হয় আমার পেছন দিয়ে একটা বাচ্চা মেয়ে হেঁটে চলে গেল। এমনকি আমি যখন ঘুমাই তখন এমন কিছু স্বপ্ন দেখি যার রেশ ঘুম থেকে ওঠার পরও থাকে। যেমন আমার বুকে অনেকে ব্যথা থাকে, মনে হয় কি আমার বুকের উপরে চাপ দিয়ে বসেছিল। এর মধ্যে আমি হঠাৎ করেই কনসিভ করি। আমার হাজব্যান্ড তার অফিসের কাজের সুবাদেই বাড়ি থেকে দূরে থাকতেন। আমি রাতে একা ঘুমাতে পারতাম না, তাই বাড়ির কেউ না কেউ আমার সাথে ঘুমাতো। বেশিরভাগ সময় আমার ননদের মেয়ে আমার সাথে রাতে থাকতো। সামনে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা,
এবং সে কারণেই ও আজানের সময় উঠে অন্য রুমে গিয়ে পড়তে বসতো। ও রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি স্পষ্ট শুনতে পেতাম আমার রুমের জানালার পাশে কেউ ভীষণ রাগান্বিতভাবে নিঃশ্বাস ফেলছে। কনসিভ করার পর এক সন্ধ্যায় আমার শরীরটা ভীষণ খারাপ করে। রাত বাড়ার সাথে সাথে আমার শরীর আরো খারাপ হতে থাকে। সেদিন রাতে ঘুমানোর পর হঠাৎ করে 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়, কারণ আমি স্পষ্ট শুনছিলাম একজন পুরুষ কণ্ঠ আমার নাম ধরে ডাকছে। ডাক শোনার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে যাই এবং আমার পেটে ও কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করি এবং পরবর্তীতে আমার মিসক্যারেজ হয়ে যায়। তারপর থেকে আমি একা থাকলে বিভিন্ন কণ্ঠস্বর শুনতে পাই যারা আমাকে ডাকে এবং তারা আমাকে আমার নাম ধরে ডাকে। বিভিন্ন অদ্ভুত স্বপ্ন দেখি। যখন আমি আমার বাবার বাড়িতে যাই তখন আমার শ্বশুর বাড়ির জন্য মন খারাপ লাগে, আমার হাজব্যান্ডকে মিস করি। কিন্তু যখন শ্বশুর বাড়িতে আসি তখন আমার মনে হয় আমি এই বাড়িতে থাকতে পারছি না, এই বাড়িতে আমার ভীষণ বিরক্ত লাগছে, এই বাড়ির কাউকে আমার সহ্য হচ্ছে না। এমনকি আমার হাজব্যান্ডের সাথেও আমার কোনো কারণ ছাড়াই ঝগড়া লেগে যায়, খুব জেদ উঠে যায় তার ওপর। আমি জানি না আমার সাথে এগুলো কেন ঘটছে। প্রথমেই বলেছি ছোটবেলা থেকেই আমার বিভিন্ন সমস্যা ছিল। এগুলো কি সেই কারণে আমার মনে হচ্ছে কিনা তার উত্তর আমি আজও জানি না। ঘটনাটা শেয়ার করলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সময়টা আজ থেকে প্রায় 115 বছর আগের কথা। সে সময় তো জমিদারি চলতো, মানে জমিদারি চলন ছিল তেমন। সেই সময় সরকার বলতে কিছু ছিল না, জমিদাররা যা বলবে তাই। এখন ঘটনাটা হচ্ছে গিয়ে, আমার দাদার বাবা ছিল একজন কবিরাজ, বা সেই সময়কার অনেক অনেক বড় একজন অনেক বড় মাপের কবিরাজ ছিল। এখন তিনি আবার বিভিন্ন জিন টিনদের মাধ্যমে কাজ করতেন, কবিরাজি করতেন। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে, আমার বাবার দাদা, মানে আমার বাবার দাদা, তিনি হচ্ছে গিয়ে একটা খবর পাইলেন যে অমুক গ্রামের এক জমিদারের মেয়েরে জিনে আসর করছে। নাম আর উল্লেখ করলাম না। অমুক গ্রামের এক জমিদারের মেয়েকে জিন আসর করছে। তিনি গেলেন জিন ছাড়াতে, এবং জিন তাকে দেখে, মানে সেই মেয়েটার শরীরে থাকা জিনটি তাকে দেখে বলল যে, হুজুর আপনার কোনো তদবির করা লাগবে না, আমি জানি। ও একটা কথা বলতে ভুলে গেছি, সে জিন আবার অনেক অনেক আলেম, অনেক হুজুর দেখিয়েছেন তার বাবা, মানে জমিদার আর কি, জমিদার মানে সেই জমিদারটা আর কি। কিন্তু কারোর দিয়ে কোনো কাজ হলো না। শেষে আমার দাদা গেল, যে যে হচ্ছে গিয়ে ওই ওই মেয়েটার সামনে যে যখনই দাঁড়ালো তখনই হচ্ছে গিয়ে জিনটা বলে উঠলো যে, হুজুর আপনার তদবির করা লাগবে না, আমি জানি। আর কেউ না পারলেও আপনি আমাকে বশ করতে পারবেন এবং আপনি আমাকে ছাড়িয়ে দিতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখি, আপনি যদি আমাকে ছাড়িয়ে দেন, আমি কিন্তু আপনার পরবর্তী কোনো বংশধর আসতে দেব না। মানে এই কথাটা সে জিন ডাইরেক্ট বলে যে, আপনার তদবির করা লাগবে না, আমি চলে যাব, কিন্তু আপনার পরবর্তী কোনো বংশধর আর এই দুনিয়ার মুখ দেখতে পারবে না। এটা আমার ওয়াদা আপনার থেকে। এই ঘটনাটা ঘটার পরে আমার দাদার বাবা চলে আসলো বাসায়, এবং দাদির সাথে, মানে সেই দাদির সাথে, মানে আমার দাদির সাথে বিষয়টা আলাপ করলো যে কি করব। মুখ জমিদারের মেয়ে তো জিন আসর করছে, কিন্তু জিন আমারে ডাইরেক্ট হুমকি দিয়েছে যে আমি যদি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করি তাহলে আমার পরবর্তী কোনো বংশধর এই দুনিয়ার মুখ দেখতে পারবে না। এবং তিনি দাদির সাথে আলাপ করে সিদ্ধান্ত নিলেন যে তিনি আর ওদিকে যাবেন না,
ভয়ে না, বাট আমার বাবা যেরকম ভাবে বলেছিলেন যে জিনটা হচ্ছে গিয়ে খান্নাস বা খন্নাস এরকম কোনো জাতের জিন ছিল। জিনটা অনেক শক্তিশালী ছিল, সেটা আমার দাদার বাবাও খুব ভালো করে জানতেন। মানে হ্যাঁ, দাদার বাবাও খুব ভালো করে জানতেন যে এই জিন যা বলে তাই করে। এর থামানো খুব কষ্ট, বা এক কথায় খুবই কষ্টসাধ্য ব্যাপার। যার কারণে আমার দাদার বাবার ওদিকে না যায় ওই জমিদারকে চিঠি লেখেন যে তিনি তার মেয়ের কাজটা করতে পারবেন না, যেহেতু তার পরবর্তী বংশধরের অস্তিত্বের উপর কথা চলে আইছে, যে তার পরবর্তী অস্তিত্ব মানে পরবর্তী বংশধর। এখন কথা হচ্ছে গিয়ে তিনি যতদিন বেঁচে থাকবেন তাতে তো তিনি তো হচ্ছে গিয়ে তার বংশধর বাঁচায় রাখতে পারবেন, কিন্তু তিনি যাওয়ার পরে ওই জিনগুলা তার বংশধরকে বাঁচতে দেবে না বা তার বংশের কোনো অস্তিত্ব রাখতে দেবে না। এই ঘটনাগুলো চিন্তা করে দাদা চিঠি লিখে বললেন যে তিনি আর এই ব্যাপারে আর হস্তক্ষেপ করবেন না, এবং দাদিরও সম্মতি ছিল এই দাদার সিদ্ধান্তই। এবং আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে গিয়ে, আমার এলাকায় একটা বাসা আছে, যে বাসাটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 1-1.5 মিনিট হাঁটলে মনে করেন যে ওই বাসার কাছে মানে বাসার সামনে চলে যাওয়া যায়। তা ওই বাসায় একটা অনেক পুরাতন একটা বাসা, এখনো মানুষ বসবাস করে, কিন্তু বাসাটায় হচ্ছে গিয়ে বাচ্চা মানে কোনো ছোট বাচ্চা ওই বাসায় যদি থাকতো, বা কোনো ভাড়াটিয়া বা যে কেউ যদিও বা ওই বাসায় আসতো, তাহলে ওই বাচ্চাটাকে মৃত পাওয়া যাইতো। মানে হয়তো তার ফ্যামিলিতে বাবা মা রইছে, দাদি রইছে, এখন দাদির কাছে রেখে দিয়ে বাবা তো বাইরে কাজে জীবিকার তাগিদে কাজে চলে যেত, কিন্তু যে কোনোভাবে এনিহাও ওই মানে একটা ঘটনাই বলতেছি, যে ঘটনাটা আর কি প্রচলন হয়েছে, তেমন তারপরের থেকেই ওই বাসায় ঝামেলা শুরু হয়েছে। ওই বাচ্চাটা তার দাদির কাছে ছিল, তার মা হচ্ছে রান্নাঘরে রান্না করতেছিল, এবং তার দাদি হচ্ছে গিয়ে হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন মনে করলো এবং ওয়াশরুমে গেল। বাচ্চাটা একা ছিল। এখন রান্নাঘর থেকে তার মা আওয়াজ পাচ্ছে যে তার বেবি খুব কান্নাকাটি করতেছে, কিন্তু হয়তো রান্না বাড়া করার চাপে চিন্তা করেছে হয়তো বা খিদা লাগছে, এখন রান্না বাড়া শেষ করে এসে দুধ খাওয়াবেন আর কি, মানে ওই বেবিকে দুধ খাওয়াবেন আর কি, মানে ওই ফিডার জাতীয় যে দুধটা। উনি আওয়াজ দিয়ে বললেন ওই মানে তার দাদিকে, মানে বাচ্চার দাদিকে বললেন যে দুধটা রেডি করেন, আমি চুলোয় ভাতটা চড়াই দিয়েই আসতেছি। এখন তিনি তো ওয়াশরুমে, কিন্তু ওই তো বাচ্চার চিল্লাচিল্লি। এখন হঠাৎ করে দেখেন যে ওই বাচ্চার চিল্লাচিল্লি অফ হয়ে যায়। এখন সে মনে করছে হয়তো বা দুধ বানায়, ওর দাদি বাচ্চাকে দুধ খাওয়াই দিয়েছেন। এখন তার দাদি হঠাৎ করে ওয়াশরুম থেকে এসে দেখে যে বেবি নাই, বেবির একটু কান্নাকাটির আওয়াজ সেও পাচ্ছিলেন ওয়াশরুম থেকে। হঠাৎ করে বেবির আওয়াজ পাচ্ছেন না, এখন হয়তো মনে করছে যে তার মা হয়তো রান্নাঘরে নিয়ে যে দুধ খাওয়াচ্ছে আর কি। তাই চিন্তা করে তিনিও বিছানায় যায় একটু হেলান দিয়ে পেপার পড়তেছেন। হঠাৎ করে বেবির মা এসে শোনেন যে দেখেন যে তার বেবি নাই। এখন তার দাদিকে জিজ্ঞাসা করতেছেন যে বেবি কোথায়। এখন দাদি তো ওয়াশরুম থেকে এসে মনে করলেন যে হয়তো বেবি তুমি দুধ খাওয়াতে নিয়ে গেছো বা এরকম কিছু।
এখন দেখতে দেখতে হচ্ছে গিয়ে চারিপাশে পুরো খবর পড়ে গেল যে মানে আশেপাশে যে ভাড়াটিয়ারা ছিল যে বেবি হারাই গেছে। তারপরে খুঁজতে খুঁজতে যে ঠিক ওই বাসার বাইরে, মানে আগে যারা হয়তো মটকা দেখেছেন, মটকা বা ওরকম কিছু, মটকা হচ্ছে গিয়ে আগে কলের থেকে পানি উঠায় মটকায় রাখতো যাতে ঠান্ডা পানি পাওয়া যায় আর কি। ওই মটকাটা ছিল ঠিক গেটের থেকে 10-15 কদম আগে, মানে 10-15 কদম দূরে ছিল, মানে ওই বাসার গেট থেকে আর কি। মানে তাদের ভাড়া বাসা, মানে বাসার যে গেটটা আর কি, মানে যে রুমের গেট থেকে প্রায় 10-12 কদম আগে ছিল। এখন হঠাৎ করে দেখলেন যে ওই ট্যাঙ্কির ঢাকনাটা খোলা। এখন কৌতূহল বশত হচ্ছে মানে বেবিটার বাবা আইসে খুঁজতে কৌতূহল বশত ওই মানে মটকার ঢাকনা খোলা দেখে ওদিকে তাকায় দেখেন যে ওই বেবিটা ঠিক মটকায় উল্টো করে, মানে মাথা নিচের দিকে দেওয়া, পা উপর দিকে করা, এমন অবস্থায় ভেসে রইছে। এখন সে তো সাধারণত বেবিটা মারা গেছে ওরকম জানাজানি হয়ে গেছে ওই বাসার আশেপাশে যে অমুক জায়গায় অমুক বাড়িতে ট্যাঙ্কিটা। আমি কোনো নাম নিচ্ছি না, এখানে নাম নিলে এলাকাটার সবাই জানাজানি হয়ে যাবে জিনিসটা, যার কারণে আমি নাম নিচ্ছি না। এলাকার চারিপাশে হচ্ছে জানাজানি হয়ে গেল যে ওই বাসায় বেবি মারা যায়। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে ওর পরের থেকে যারাই বা যেই বেবি মনে করেন যে ওই বাসায় জন্ম হয়েছে বা জন্মগ্রহণ করছে, সর্বোচ্চ 10-15 দিন বেঁচে থাকতো, তারপরে ওই একইভাবে মারা যাওয়া অবস্থায় পাওয়া যাইতো। সিরাজগঞ্জের সদর উপজেলার কোনো এক জায়গা থেকে ঘটনার শেষে আমার ফোন নাম্বার শেয়ার করলাম। প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন, কারণ আপনার মুখে ইমেল শুনতে অনেক পছন্দ করেন, এরকম অনেক কিছু লিখেছেন, সেটা আমি আর নাই বা পড়লাম। আমি তারপরে ঘটনায় যাচ্ছি। যাই হোক, কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। আমি এখন যে ঘটনাটি বলছি, ঘটনাটি ঘটে যায় 2021 সালের ঈদুল আজহার কিছুদিন পরে আমার চাচির ভাই আমার মামার সাথে। বিশেষ কারণে আমার মামার ছদ্মনাম দিলাম নীরব। আমি আর মামার সমবয়সী। 2015-তে আমরা যখন 5ম শ্রেণীতে পড়ি তখন আমার নানি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকেই মামা আমাদের বাসায় থাকেন। পড়াশোনার পাশাপাশি মামা আমার কাকুর দোকানে কাজ করতেন। আমরা জয়েন্ট ফ্যামিলিতে হওয়ায় তখন থেকে আমি মামার সাথেই থাকি, ইভেন এখনো আছি। দুজন একই বিছানায় ঘুমাই। ঘটনা বোঝার সুবিধার্থে আমি কিছু কথা বলে রাখি। নীরব, আমি, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমরা একসাথে মিশতাম। রাত 1টা বা 2টা হোক, আর পথটা যত দুর্গমই হোক আর দূরেই হোক, আমরা গন্তব্যের উদ্দেশ্যে বের হতাম এবং সেখানে যেতাম। 2021 সালের কোরবানি ঈদের কিছুদিন পর একদিন রাত 9টার দিকে মামা দোকান থেকে বাড়িতে আসে। প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া করে রুমে চলে আসি আমরা। ওকে কেমন যেন একটা অস্থির দেখাচ্ছিল। আমি ওকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় নীরব চিৎকার করে বুকে হাত দিয়ে বলে, আমার বুকটা পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দাও। আমি রুম থেকে দৌড়ে বের হয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। মুরগি জবাই করে ছেড়ে দেবার পর যেমন ছটফট করে তেমন করছিল নীরব। তোয়ালে ভিজিয়ে বুকে দেয়া হলো, সাথে অনেক টাইম নিয়ে মাথায় পানি ঢালা হলো, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। নীরব বলছিল, আমার বুকে বরফ দাও। এমন সময় কাকু চলে আসে রুমে। কাকু বলল বুকে কিছু বরফ দিতে। কাকু এই কথা বলতেই পাশে থেকে দাদু কাকুকে বলল, যাও তুমি ডাক্তার নিয়ে আসো। যথারীতি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে আমার হাতে দেয়া হয় এবং আমি তোয়ালের ভেতরে বরফের টুকরোগুলো তুলে নীরবের বুকে চিপে ধরি। নীরব আমাকে বলছে, আরো বরফ দাও। আমার হাত অবশ হয়ে যাচ্ছিল, তবুও নীরব বলছিল, আরো দাও। আর ছলছল চোখে নীরব সবার দিকে তাকাচ্ছিল। দেখে মনে হচ্ছিল এটি তার শেষ দেখা। হঠাৎ নীরব শান্ত হয়ে যায়।
মুখটা কালো বর্ণের হয়ে যায়। আমার দাদু বুকে হাত দিয়ে দেখে হৃদস্পন্দনটা বন্ধ হয়ে গেছে। আমার চাচি চিৎকার করে কান্না শুরু করে দেয়। সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আমার চোখ থেকে পানি ঝরতে থাকে। আমি যেন নিমেষেই মানুষ থেকে পাথর হয়ে গেলাম। মনে হলো এই বুঝি আমার লাইফের একমাত্র বন্ধুকে আমি হারালাম। দাদুবাবুকে ফোন দিয়ে বলে, ডাক্তার আনতে হবে না, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমরা ধরেই নেই নীরব মারা গেছে। কিন্তু 6 থেকে 7 মিনিট পর নীরব আস্তে আস্তে ওঠে এবং বলে, একটু পানি দাও। সবাই নীরবের কথা শুনে হক চকিয়ে যায়। ততক্ষণে কাকু সিএনজিতে করে একজন ডাক্তারকে নিয়ে এসেছে। ডাক্তার হার্ট এবং তার প্রেশার চেক করে এবং তারপরে বলে হাসপাতালে নিয়ে যান। সেদিন রাত 10টায় মামাকে হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন মোটামুটি সুস্থ ছিল। 3য় দিন থেকে শুরু হয় আসল ঘটনা। তখন নীরবের কাছে ওর ভাবি ছিল। তিনি সম্পর্কে আমার মামি, অর্থাৎ নীরবের বড় ভাইয়ের বউ। আমি মামির কাছ থেকে যেমন শুনেছি সেভাবেই বলছি। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার দেখলেন এবং বিভিন্ন টেস্ট দিলেন। টেস্ট করানো হলো। ডাক্তার রিপোর্ট দেখে বললেন সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে নীরবের বুকে অসম্ভব ব্যথা হচ্ছে। কে যেন বুকে আগুন ধরিয়ে দিচ্ছে। হাসপাতালের নার্স ব্যথার ইঞ্জেকশন নিয়ে আসে। এভাবে 2 দিন কেটে যায়। 3য় দিন সন্ধ্যায় নীরবের বুকে ব্যথা এবং জ্বালা পোড়া শুরু হয়। নার্স ইঞ্জেকশন দিতে যাবে, ঠিক তখনই নীরবের চোখগুলো অনেক বড় আকার ধারণ করে। নার্স রুম থেকে ভয়ে চলে যায়। তার পরদিন সেদিন রাত 9টার দিকে হঠাৎ নীরবের শরীর ঝাঁকুনি দিয়ে ভয়েস পরিবর্তিত হয়ে যায়। মামি বুঝতে পারে নীরবের শরীরে কোনো অশরীরী ভর করেছে। মামি কাকুকে ফোন দিয়ে সব ঘটনা জানায়। কাকু তার পরিচিত এক হুজুরকে নিয়ে রাত 10টায় হাসপাতালে আসে। হুজুর 2টা তাবিজ দেন আর বলেন, আমি এখানে কোনো চিকিৎসা করাতে পারবো না, কাল সকালে বাসায় নিয়ে যান, তারপর দেখি কি চিকিৎসা দেয়া যায়। এই বলে হুজুর হাসপাতাল থেকে চলে যান। সেদিন রাত 1টার দিকে নীরব হঠাৎ নিজেই নিজের গলা চেপে ধরে, নিজের পা দিয়ে ফ্লোরে আঘাত করতে থাকে। পরক্ষণেই গলার স্বর পাল্টে অন্য স্বর হয়ে যায়। আমার মার সাথে জিন হাজির হতো আগে থেকেই, তাই আমি তেমন ভয় না পেয়ে নীরবের সাথে থাকা অশরীরকে সব জিজ্ঞেস করছি। বললাম, নীরবকে এমনভাবে কষ্ট কেন দিচ্ছে? তখন নীরবের সাথে থাকা অশরীরটি বলে, সে নীরবের সাথে একা থাকে না, আরো 4 জন থাকে। তারা অনেক দিন ধরে, অনেক বছর ধরে তার সাথে আছে। ওর মা যখন মারা যায় তখন থেকেই তারা ওর সাথে থাকে এবং কখনো কোনো ক্ষতি করবে না তারা। কাল নীরবকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে বলে এবং বলে যে ওর না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই বলে মামি তার কথা শেষ করলেন। পরদিন সন্ধ্যার দিকে নীরবকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। মাগরিবের আজান হচ্ছে, সেই সময় আমি হঠাৎ সিএনজির আওয়াজ পেয়ে গেটে যাই এবং নীরবকে দেখি। তখন নীরবের সাথে তার অশরীরীর উপস্থিতি ছিল। আমাকে দেখে নীরব হাত ধরে আমার রুমে আসে। সবাই দেখতে এসেছিল নীরবকে, কিন্তু নীরব কাউকে রুমে প্রবেশ করতে দিল না। আমাকে বলল, তুই রুমে আয়। আমি রুমে গিয়ে নীরবের পাশে বসলাম। নীরব আমাকে বলল, দরজা বন্ধ করে দে। আমি বললাম, কেন? নীরবের সাথে থাকা অশরীর গলায় সে বলল, যেটা বলছি সেটা কর। আমি তার কথা মতো দরজা বন্ধ করে দিলাম। আমার হাত কাঁপছে। এমন সময় নীরবের সাথে থাকা অশরীরী বলছে, আমার পাশে বস। আমি বসে পড়লাম এবং সে বলল, তুই তো নীরবের মতোই অনেক ভালো, মাশাআল্লাহ। অশরীরীর কথা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। একবার ভাবুন তো, একটা ঘরে আপনি একা যার সাথে বসে আছেন, তার সাথে থাকা অশরীরী যদি আপনার সাথে কথা বলে, আপনার কেমন লাগবে? পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কেননা গ্রামের লোক সবাই শুদ্ধভাবে বলতে পারে না। তেমন আমি একজন, এতটুকু লেখাপড়া নাই, এসএসসি দিয়েছিলাম 2020-এ। এই আর এখন আসি মূল ঘটনাতে। তখন সে আমাকে সব কিছু বোঝাচ্ছিল, ইসলামী বিষয়ে সে আমাকে বুঝাচ্ছিল আর আমিও বুঝতেছিলাম। তখন সে বলল আমি যেন আগামীকাল খায়দা নিয়ে আসি, যে মক্তবে ফার্স্টে খায়দা। তখন সে বলল এখন আমরা চলে যাব, প্রায় আধা ঘন্টা পর তখন বললো সে চলে যাব। আমি বললাম ওকে। তখন সে আবার বলল চোখ বন্ধ করতে, আমি চোখ বন্ধ করলাম। আবার সেই গাছের নিচে
আমাকে নিয়ে আসলো, তখন বললো যাও পিছনে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে রুমে চলে যেতে। তখন আমি এভাবে চলে আসলাম রুমে, তখন ঘুমাইছিলাম। তারপর সকাল হলো, ঠিক আগের মতো চলতে থাকলাম, ঘুরতে থাকলাম, বন্ধুদের সাথে ঘুরতে থাকলাম। পরের দিন কায়দা নিয়ে গেলাম, ঠিক আগের মতন ওই মরুভূমির মধ্যে গেলাম। তখন কায়দা আমাকে প্রথম যে আরবি হরফগুলো আছে না আমাকে শিখালো। এভাবে শিখতে শিখতে প্রায় 15 থেকে 20 দিন চলে গেল। আমি কায়দাটা আলহামদুলিল্লাহ কিছুটা শিখে ফেলেছিলাম। তবে হঠাৎ আমি বুঝতে পারি নাই যে আমার মধ্যে পরিবর্তন চলে আসছে, কিন্তু পরিবারের সবাই এই দেখলো যে আমার মধ্যে পরিবর্তন চলে আসছে। কেননা আমি আগে সবার সাথে মিশতাম, গল্প করতাম, বিকালে হলে খেলার যেতাম, কিন্তু এখন তা করি না। সারাদিন রুমে থাকি, নামাজ পড়ি, মোবাইল কম, আগের থেকে কম দেখি। এজন্য রুমের লোকের রাসেল ভাই ঘরের লোকের একটু সন্দেহ চলে আসতে লাগলো। আর তখন তারা ওই আলাদাভাবে কবিরাজ দেখতে থাকে, যে গ্রামের ভাষা কবিরাজ আমরা বলি, দেখতে থাকে। তা আমি জানতাম না। তখন এভাবে যেতে যেতে হঠাৎ করে একদিন ওই তার সাথে রাসেল ভাইয়া, কেননা এটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, কিন্তু আমি অনেক আগের টাকা করে নেয়, মাঝে মধ্যে ভুলে যাচ্ছি। এভাবে চলতে থাকে, কিন্তু হঠাৎ করে আমার ফ্যামিলি আমাকে একটি তাবিজ দেয়, বলে এটা তো সুরক্ষা তাবিজ। তখন আমি বললাম এটা উনি এমনি দিয়েছে। তখন এটা আমি পড়লাম, শরীরে লাগালাম, কোনো সমস্যা হলো না। এভাবে দেখতে 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 প্রায় 1.5 থেকে 2 মাস চলে গেল, আমার সাথে কোনো কিছু ঘটে নাই। তারপর আমিও একটু চিন্তিত হলাম যে আগে ওকে স্মরণ করলে ও চলে আসতো, কিন্তু এখন আসে না। প্রতি রাতে যেতাম 11টার দিকে, তারপর 12টার দিকে চলে আসতাম, ওকে স্মরণ করতাম, কিন্তু ও আসতো না। তখন নিজেকে তখন খারাপ লাগতো, তখন চলে আসতাম। কিন্তু রাসেল ভাইয়া হঠাৎ একদিন ঘুমাইছিলাম, কিভাবে আমার গলা থেকে তাবিজটা পড়ে যাওয়াতে ও আমার স্বপ্নে আসিয়া বলে, বলি দেখো তুমি, তোমার ফ্যামিলি তোমাকে সুরক্ষা রাখার জন্য তোমাকে একটা তাবিজ দিয়েছে, কিন্তু তোমার ফ্যামিলি জানতে পেরেছে যে তোমার সাথে আমি আছি। তার কারণে তোমার ফ্যামিলি তোমাকে না জানিয়ে একটা কবিরাজকে দেখিয়ে তোমাকে তাবিজ দিয়েছে। কিন্তু আসলে আমি এতটা খারাপ না যে আমি তোমার খারাপ করবো। আমি চাইছিলাম তোমার ভালো করতে, কিন্তু তোমার ফ্যামিলি বাধা দেওয়াতে আমি আর আসবো না, কেননা আমি চাই না কারো ফ্যামিলিকে কষ্ট দিয়ে কারো কিছু করতে। তখন সেভাবে কথা বলে চলে গেল। আমি তখন ঘুম থেকে উঠলাম, তখন মন খারাপ হয়েছিল প্রচুর। কি করবো, ওকে স্মরণ করলেও আসে না। আর এভাবে চলতে থাকে, থাকতে 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 আমি ঠিক আগের মতোই যেতাম, কিন্তু তাবিজ সবসময় আমার গোলার থাকতো, কিন্তু তখন থেকে তাবিজ আমি আর ব্যবহার করিনি। তাবিজ না থাকাকালীন ওকে স্মরণ করলেও আসতো না, কিন্তু এভাবে যেতে যেতে প্রায় 4 মাস পার হয়ে গেল। তখন হঠাৎ করে একদিন ও আমার সামনে আসলো, কিন্তু ও আসে নাই, আসেছিল ওর সাথে একজন থাকা জিন। ও জিন সে বললো, বলি সে তোমার কাছে আর আসবে না, কেননা তোমার ফ্যামিলি তাকে বাধা দিয়েছে। সে চায় না কারো ক্ষতি করতে, কিন্তু সে তোমার কখনো ক্ষতি করতে চেয়েছিল না, সে তোমার ভালোই চেয়েছিল, কিন্তু তোমার ফ্যামিলি তা বুঝলো না। কেননা আমি আমার ফ্যামিলির সাথে কিছু শেয়ার করিনি, এই জন্য আমার ফ্যামিলি এটা করেছে। সে বলল তুমি মন খারাপ করো না, ও বলেছে ও তোমার সবসময় পাশে থাকবে, কিন্তু তোমার সামনে আর আসবে না, তোমাকে দেখা দিবে না। চলতে থাকে, চলতে 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 যায়। তখন 2022 সাল চলে আসলো। আমিও দেশে কি করব, পড়ালেখা বাদ দিয়ে দিয়েছিলাম এসএসসি দেওয়ার পরে। তখন ফ্যামিলি থেকে বললো, ওলি তুমি দেশের বাইরে চলে যাও। তখন আমি বললাম ওকে চলে যাব। তখন পাসপোর্ট হয়ে গেল, ভিসা চলে আসলো, দুবাই চলে আসলাম। এখন আলহামদুলিল্লাহ আমি দুবাইতে আছি, গাড়ি ড্রাইভ করি, এখানে লাইসেন্স নিলাম, গাড়ি নিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। কিন্তু রাসেল ভাইয়া আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা বলি। আবার একদিন দুবাইতে
দিয়ে কাজ করা চলাকালীন সময় আমি থাকি দুবাই শারজাতে। ওইখানে আমার যে কোম্পানিগুলো সিসিটিভি ক্যামেরা কাজ করে, সিসিটিভি কাজ করতে এখানে দুবাই প্রত্যেকটা স্কুলে ক্যামেরা লাগানোর জন্য জারি করে দুবাই সরকার। তারা দুবাইতে প্রত্যেকটা স্কুলে ক্যামেরা লাগানোর জন্য বলতো। আমার কোম্পানিও 10 থেকে 12টা স্কুল রাখে। আর দুবাই স্কুল দিনে চলাকালীন সময়ে কাজ করা যেত না, তাই আমরা নাইটে কাজ করতাম। চলতে চলতে একদিন কাজে গেলাম, প্রায় রাত 2টা থেকে 3টা হবে। আমরা টিমমেট ছিলাম প্রায় 15 থেকে 20 জন, সবাই ফ্লোরে কাজ করতেছিল। হঠাৎ আমার ফোরম্যান আমাকে বলি যাও উপর 5ম তলায় যাও, একটা সামান আছে ওটা নিয়ে আসো, কাপলার পাইপ এগুলো নিয়ে আসতে। তখন আমি বললাম ওকে, কেন এতটা বই ছিল না, কেননা আমার সাথে এগুলো হয়ে গেছে। আবার আমার জিন আমাকে বিশ্বাস দিয়ে গেছে কাউকে বই না পেতে, এই জন্য আমি চলে গেলাম, সমস্যা হলো না। কিন্তু রাসেল ভাই এখানে যাওয়াতে মনের মধ্যে একটা ভয় আসলো। বই আসার কারণে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কিন্তু রাসেল ভাইয়া একটা কথা বলতে ভুলে গেছি, ও আমার যে জিন বন্ধু, ও যখন আমার সামনে আসতো তখন একটা স্মাইল হতো, অন্যরকমের স্মাইল, সুগন্ধি ওটা আমার সামনে হঠাৎ আসলো। তখন ও তো আমার সামনে আসে না, ও যে স্মাইলটা আছে না ওটা সামনে আসছে। তখন আমি বুঝতে পারলাম ও আছে আশেপাশে, তখন আমার কিছু হবে না। তখন আমি ভয়ে চলে আসলাম আবার নিচের ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে কাজ চলতেছে, এখানে চলে আসলাম। তখন কাউকে এইগুলা বেশি শেয়ার করলাম না। তখন রাসেল ভাই আরেকটা ঘটনা ঘটে, এর প্রায় 15 থেকে 20 দিন পর শাহজাদে একটি স্কুল, যেটা কিন্ডার গার্ডেন স্কুল, কেজি স্কুল যেটাকে বাংলাদেশে বলে, ওই ছেলে কাজ করার সময় সেম ফরম্যানে বললো যে স্টোর থেকে সামান নিয়ে আসতে। যে প্রত্যেকটা ছেলে একটা স্টোর থাকে, যে এগুলা সামান থাকে আমাদের, যে সিসিটিভি ক্যামেরার সামানগুলো আছে না এগুলা। তখন বললাম ওকে যাইতেছি। কিন্তু রাসেল ভাই একটা বিষয়, যে স্কুলে একমাত্র সিকিউরিটি ছাড়া স্কুলে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অন্য কেউ প্রবেশ করবে, কিন্তু বাচ্চা তো আর প্রবেশ করবে না, যে 4 থেকে 5 বছরের বাচ্চা। যখন স্টোরে যাওয়া চলাকালীন সময়, যখন স্টোরে সামান নিয়ে বাইরে হতে যাব, তখন হঠাৎ করে দেখলাম যে একটা 5 থেকে 6 বছরের বাচ্চা আমার সামনে দিয়ে চলে যেতে। আবার ও জুব্বা পরা, যে আরবদের যে জুব্বাগুলো আছে না এগুলা। তো তখন ভয় লাগলো কিছুটা। ভাবতে ভাবতে যখন দৌড় দিতে যাব, তখন সেম সুগন্ধি যুক্ত আমার চারপাশে পড়ে গেছে। তখন আমি আবার যে কিছুটা শান্ত হয়ে ভাবলাম, যাক এখন আর কিছু হবে না, কেননা সে আমার সামনে আছে। সেম 2টা ঘটনা ঘটলো কেন আসার পর। আর রাসেল ভাইয়া, দুঃখের বিষয় আমি কোরআন পড়তে পারি নাই, কেননা ওর সাথে 15 থেকে 20 দিন গিয়েছিলাম। কায়দাটা মোটামুটি শিখেছিলাম, কিন্তু পুরোটা শিখতে পারিনি।